হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠক পাঠিকারা। এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল, এখন আমি পরের অংশ সহ পুরোটা একসাথে দিলাম। আমি টাইম মেনশন করে দিয়েছি, যারা অলরেডি শুনে ফেলেছো তারা একটু কাট করে শুনে নিও, আর যারা এখনো শোনো নাই তারা পুরোটাই শুনে নিও। তো চলো গল্পটা শুরু করা যাক। আমি সকালে আরাম করে শুয়ে আছি, কিন্তু আমার ঘুমটা কিছু ভালো মানুষের সহ্য হলো না। সকালে আমার বোন দিয়া মাইকিং করতে লাগলো। এই ভাইয়া উঠ, তাড়াতাড়ি উঠ, আজকে আনো আন্টিরা সবাই বিদেশ থেকে আসবে, আনতে যাবি না? দূর, সকালে বিরক্ত করিস না, আমি এখন উঠতে পারবো না। যা তো আমার সামনে থেকে, পারলে তুই গিয়ে নিয়ে আয়। তুই যাবি না তাই তো? হ্যাঁ, যাব না, এবার যা তো, শান্তিতে ঘুমাতে দে, যত সব। আচ্ছা ঠিক আছে, আব্বুকে গিয়ে বলছি যে তুই আসতে পারবি না, তোর খুব ঘুম পাচ্ছে, আব্বু তোকে ডেকে পাঠাইছে। কথাটা শোনার সাথে সাথে এক লাফ দিয়ে উঠে পড়ল, কারণ আব্বুর কথা অমান্য করার সাহস এই আরফানের নেই। সোজা উঠে ফ্রেশ হয়ে 3 মিনিটের মধ্যে আব্বুর সামনে হাজির। দেখেছেন আব্বু? যদি বিজি না থাকো তাহলে একটু এয়ারপোর্টে গিয়ে অনুদের নিয়ে আসবে, আজকে ওরা সবাই আসছে। জি জি, আমি এক্ষুনি যাচ্ছি। আরফান আর এক মুহূর্ত দেরি না করে সোজা বেরিয়ে পড়ল, কারণ আব্বুর সামনে থাকলে ওর হাঁটু কাঁপে সেই ছোট্ট বেলা থেকেই। আরফান আব্বুর দিকে তাকাতে ভয় পায়, আর ভয়ে আব্বুর কাছে কোনোদিন কোনো কিছু আবদার করেনি। কিন্তু মজার বিষয় হলো, চাওয়ার আগে সবকিছু পেয়ে যায় ও, এটা একটা সৌভাগ্য। আরফান সোজা গাড়ি করে এয়ারপোর্টে যেতে লাগলো। আজ প্রায় 13 বছর পর অনু আন্টিরা আসছে। 13 বছর আগে আন্টিরা তাদের জীবনের মান উন্নয়ন করার জন্য বিদেশে গিয়েছিল, আর সাথে নিয়ে গিয়েছিল আরফানের খেলার সাথী, ওর বাল্যকালের বেস্ট ফ্রেন্ড ঐশীকে। যার পর একটা ঝামেলায় তাদের সাথে যোগাযোগ ছিল না, তবুও রক্তের টানে ঝামেলা দূর হয়ে আবার নতুন করে ভালোবাসার বীজ থেকে ফসল ফুলেছে। আরফান জানে না ঐশী কেমন হয়েছে, তবে শুনেছে ঐশীর নাকি অনেক পরিবর্তন এসেছে, আর আসবেই বা না কেন। জায়গার সাথে সময়ের পরিবর্তন, সাথে নিজেকে মানিয়ে নিতে গিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলতে হয়। তবে ছোটবেলাতে আরফান আর ঐশী দুই দেহ এক আত্মা ছিল, আর এখন 13টা বছর কথা হয় না, দেখাও হয় না। যাকগে, ওদের তো রিসিভ করে বাসায় নিয়ে যাক। আর আব্বু ওকেই পাঠালো। বাসায় তো সবাই আছে, আরফানদের জয়েন্ট ফ্যামিলি, মা বাবা দাদি দাদা কাকু কাকিমা চাচাতো বোন নিজের বোন, সবাইকে নিয়ে একটা সুখী পরিবার। আর আগে ছিল আরফানের অনু আন্টি, জামাইবাবু আর ঐশী, কিন্তু তারা তো চলে যায়, আবার আসছে। আরফান এয়ারপোর্টে পৌঁছে গেছে, দেখে আব্বু ফোন দিচ্ছে। হ্যাঁ আব্বু। পৌঁছে গেছিস বাবু? হ্যাঁ, পৌঁছে গেছি, এখনই নামলাম। শোনো, একটা সমস্যার জন্য তোমার অনু আন্টি আর আঙ্কেল আসতে পারছে না। আচ্ছা, তাহলে আমি বাসায় আসছি। সম্পূর্ণ কথাটা শোনো। জি বলুন। কিন্তু ঐশী আসছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আব্বু? কি হয়েছে বাবু? আসলে আব্বু, আমি তো ঐশীকে চিনতে পারবো না। তো কিসে কি মানে, কিভাবে বুঝবো? দিয়া তোমার ছবি ঐশীর কাছে দিয়েছে, আর ঐশীর ফটো তোমার কাছে ইমেল করেছে, দেখে নাও। আচ্ছা। আরফান ডাটা অন করতেই ফোনটা সুইসাইড করছে, চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। ধুর, এখন কি হবে? আরফান চুপচাপ বসে বসে আঙুল চুষতে লাগলো। কি আর করবে, আসলো আন্টিদের নিতে, কিন্তু তারা আসছে না। এখন ঐশীকে কোথায় খুঁজবে সে? 12টা বেজে গেছে, তার মানে ঐশী পৌঁছে গেছে। যদি আরফানকে চেনে তাহলে ভালো, না হলে আল্লাহ ভরসা। 5 টাকা দিয়ে একটা ললিপপ কিনে বসে বসে চুষতেছে আরফান। তখন পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠে বলল, এই ছেলে তোমাকে কি পাঠিয়েছে অনুমিতাকে রিসিভ করতে? জি মেম সাহেব, তার মানে এই হলো ঐশী। বাবারে বাবা, এত ডানাকাটা পরি, একদম ফিদা হয়ে যাওয়ার মতো। পোশাকটা আধুনিক, তবে শালীনতা বজায় রেখে পড়েছে। হোক গে, আমার মারিয়াও সুন্দর। চলো, আর এই ব্যাগগুলো গাড়িতে তোলো। ঐশীর কথা শুনে আরফান মনে মনে বলে, আরে, এগুলো তো ওই তুলতে পারতো, কিন্তু আমায় দিয়ে তুলিয়ে নিল। আর নেবেই তো, তারা এখন বড়লোক আর বিদেশ থেকে আসছে মেম সাহেব। আরফান কথাগুলো মনে মনে ভেবে ঐশীর দিকে তাকিয়েছিল। তখনই ঐশী বলে, এই, আমাকে তুমি চিনতে পারবে না? আমি চলে আসার পর তুমি এই বাড়িতে কাজ করো। তা কয় বছর ধরে কাজ করছি আঙ্কেলের বাসায়। ঐশীর কথায় আরফান আকাশ থেকে পড়ার অবস্থা হলো। সে বিড়বিড় করে বলে,
কি? আমি কাজের লোক? আমি ওই বাসায় কাজ করি? বুঝেছি, হারামি দিয়াটা এটা বলেছে যে আমি ওই বাসায় কাজ করি। দিয়ার ব্যবস্থা বাসায় গিয়ে নেব। আচ্ছা, ঐশী তো এখন মেম সাহেব, তো আমাদের পরিবেশের সাথেই নিজেকে মানিয়ে নিতে পারবে তো? তো তোমার মাইনে কত করে দেয় মামারা? আর মেম সাহেব 12,000 টেয়া। ও, সব কাজ করো নাকি তুমি? হ মেম সাহেব। আরফানের গালে ললিপপ তখনও আছে। এই, তুমিও ললিপপ খাও নাকি? আজ্ঞে, মাঝে মাঝে খাই আর কি। আর একজনও প্রচুর ললিপপ খায়, জানি না এখন আর খায় কি। সে যে কেমন হয়েছে! ঐশী আরফানের দিকে তাকিয়ে আছে, হয়তো চিনতে পারছে না, মনে করার চেষ্টা করছে। আরফান ঐশীর সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলো। ঐশী আজ অনেক বছর পর আসছে। সবাই ঐশীকে স্বাগতম জানাচ্ছে। আজ 13 বছর পর আসছে। হাসি, আবেগ, কান্না সবকিছু মিলিয়ে একটা নতুন সময়ে আহ্বান জানানো হলো ঐশীকে। একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো, যাদের ঐশী দেখেনি। 13 বছরের অনেক নতুন মুখ আসছে সংসারে। আরফান তো দিয়াকে খুঁজতেছে। হারামিটা ওকে কাজের লোক বানিয়ে দিল। ওই তো শয়তানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছে। আরফান পেছন থেকে গিয়ে দিয়ার চুলের বিনুনি টেনে ধরলো। আউচ! হারামি, আমি তোদের বাসায় কামলা দেই সেই ছোট থেকে, তাই না? তুই তো কাজের লোক, সেই ছোটবেলায় তোকে মেলায় কুড়িয়ে পায়, তোকে আব্বু এনে মানুষ করে। ও মা, তাই নাকি? তা আব্বুর সাথে তুইও গিয়েছিলি নাকি? গিয়েছিলাম তো, আমিই তো তোকে প্রথম দেখতে পাই। মেরে পেছন গরম করে দেব। তুই আমাকে আনতে গিয়েছিলি আর আমায় মেলায় কুড়িয়ে পাই, আমি কাজের লোক। দিয়া আরফানের কান টেনে দিয়ে দৌড় দিল। শয়তান একটা। আরফান কিছু বলতে পারে না, বললেই আব্বুর সাথে দিয়া বলে দেয়। কি যন্ত্রণা! সবকিছু মুখ বুঝে সহ্য করা যায়। ও দিয়া ঐশীর ওখানে গিয়ে ওর জিনিসপত্রগুলি নিয়ে ঐশীর রুমে নিয়ে গেল। ঐশী ওর রুমে যাওয়ার সময় এদিক সেদিক দেখতে লাগলো, হয়তো কাউকে খুঁজতেছে। ঐশী রুম থেকে ফ্রেশ হয়ে সবার সাথে বসে কথা বলছে। কথা যেন শেষই হচ্ছে না। কিন্তু কেউ বিদেশ থেকে আসলে তার অনেক পরিবর্তন হয়, সেদিক থেকে ঐশীর কোনো পরিবর্তন নেই। ঐশী সবার সাথে বসে গল্প করলেও ও বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে, মনে হয় কাউকে খুঁজছে। আরফান আর ওদের সামনে যায়নি। আরফান বারান্দার অন্য পাশে বসে মারিয়ার সাথে চ্যাটিং করছে আর ললিপপ খাচ্ছে। তখন ঐশী আরফানের পেছনে এসে, এই ছেলে, আমার একটা হেল্প করে দেবে? বকশিস দেব। কি হেল্প বলুন? এই বাসায় ছেলে আরফানও তো শহরে গেছে, আমাকে একটু নিয়ে যাবে? কি? আমি শহরে গেছি? কে বলেছে ও শহরে গেছে? দিয়া। দিয়া? কি আর বলবো, না মানে হ্যাঁ, শহরে গেছে। আমাকে নিয়ে চলো, ওরে সারপ্রাইজ দেব। আসলে না মানে। চলো, আমি তোমাকে আলাদা টাকা দেব। আমি তো চিনি না। কি করবে এখন? আরফান ওর সামনে দাঁড়িয়ে আছে আর ঐশী ওকে খুঁজতেছে। তখন ছোট কাকুর ছেলে টিটু এসে বলল, আরফান ভাইয়া, আরফান ভাইয়া, বুড়ো আম্মু তোমাকে ডাকছে। আরফান মানে? তুই যা, আমি আসছি। এই টিটু, এই ছেলেটাকে। আরফান ভাইয়া। টিটু বলে দৌড়ে চলে গেল। ঐশী আরফানের দিকে কিছুটা রেগে আর কিছুটা অন্যভাবে তাকালো। তুই আরফান? হুম, কেন, কোনো সমস্যা বুঝি ম্যাম? তোর সেই দুষ্টামি এখনো আছে, আর এখনো ললিপপ খাস তুই? হুম, মাঝে মধ্যে। একবারও খোঁজ নিলে না তুই? কি দরকার? তাছাড়া আপনারা তো খোঁজ নেননি। তুই আমাকে আপনি বলছিস? তো আপনি বিদেশ থেকে আসছেন, অনেক শিক্ষিত আর কত সুন্দর পরিবেশের সাথে মানুষ হয়েছেন, আপনার কালচার অনেক উন্নত। দেখ, আমি যেতে চাইনি, কিন্তু এখানে থাকলে জীবনের মান উন্নয়ন করা যেত না, তাই চলে যাই। কিন্তু গেছি বলে আমি কি মেম সাহেব হয়ে যাব? আচ্ছা থাকেন, আম্মু ডাকছে, শুনে আসি, পরে কথা হবে। শোন আরফান, শোন। আরফান আর না দাঁড়িয়ে আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু আমারে ডাকছো? শোন, ঐশী আসছে, কোনো দুষ্টুমি করবি না, ঐশী যেন কষ্ট না পায়। চিন্তা করো না, আমি কোনো কিছুই করব না। আম্মুর সাথে কথা শেষ করে আরফান রুমে আসলো। তখন মারিয়া ফোন দিল। মারিয়া বলো। কি করছো তুমি এখন? শুয়ে আছি, তুমি? আমিও শুয়ে আছি, তোমার কথাই ভাবছিলাম। কেন আমার কথা ভাবছো? ভালোবাসি তাই। দেখো, আগে থেকেই ভালো। একবার বলো না ভালোবাসো। শোনো মারিয়া, তোমাকে এর আগেও বলেছি যে তোমাকে আমার ভালো লাগে, তোমাকে লাইক করি। তার মানে এই না যে ভালোবাসতে হবে। সময় হোক, তোমাকে বউ বানানোর জন্য আমি আব্বুকে বলবো। আমার দ্বারা বিয়ের আগে প্রেম ট্রেম
হবে না। শুধু একবার বলো তো। বিয়ের পর এত বলবো যে শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যাবে। পাগলটা। আচ্ছা, তাহলে বিয়ে করবে আমায়? হুম, সময় হলে আমি নিজে আব্বুকে বলে বিয়ের প্রস্তাব পাঠাবো তোমার বাসায়। তাহলে কারোর সাথে প্রেম করবে না? না রে না। ওদের কথার মাঝে তখন হুট করে ঐশী রুমে ঢুকে পড়ল। আরফান ফোনটা কেটে দিয়ে বলে, আরে মেম সাহেব আসুন বসুন, কোনো দরকার নাকি? আরফান, তুই আমাকে আপনি বলবি না। আমি তোর মুখ থেকে আপনি ডাক শুনতে চাই না। আগে যেমন ভাবে ডাকতিস ঠিক তেমন ভাবেই ডাকবি। সেটা ছোটবেলায় হতো, কিন্তু এখন আমরা বড় হয়েছি। এখন তার ছোট্টবেলার মতো আচরণ করলে চলবে না, লোকে খারাপ বলবে। সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। ফোনে কার সাথে কথা বলছিলি? গার্লফ্রেন্ড নাকি? আরে না, আমি প্রেম করি না, ওসব আমার ভালো লাগে না। তোর জন্য একটা গিফট এনেছি। ফাও কাজে কেন অপচয় করতে গেলেন? তোকে কিছু দিলে সেটা অপচয় বলে না। চোখ বন্ধ কর। কেন? করতে বলেছি, বন্ধ কর। বেশি কথা শুনতে চাই না। না, আমি চোখ বন্ধ করতে পারবো না। প্লিজ চোখ বন্ধ কর না। আচ্ছা ঠিক আছে। আরফান চোখ বন্ধ করলো। ঐশী হাতে কিছু একটা পরিয়ে দিল। চোখ খুলে দেখে একটা সুন্দর ঘড়ি। তোর জন্য কিনছিলাম, পছন্দ হয়েছে? হুম। একটু হাসি মুখে বল। আমি এই গিফট নিতে পারবো না। কেন? জানি না, তবে আমি নেব না। বুঝতে পারছি, বহু বছর আমার হাতে পিটুনি খাস নাই। এটা যদি না নিস তাহলে আমি কিন্তু প্রচুর মার দিব। চুপ, একদম চুপ। দিয়েছি যখন নিবি, ব্যাস। আরফান ঘড়িটা খুলে টেবিলের ওপর রেখে দিল। ওর কেন জানি নিতে ইচ্ছে করছে না। আরফান ঘড়িটা রেখে বাইরে আসলো খেতে। ঐশী ওর হাতের দিকে তাকিয়ে দেখে ঘড়িটা হাতে নেই। মামিমা দেখেন, আমি আপনার ছেলেকে একটা ঘড়ি উপহার দিলাম, তো সেটা নিল না। বলল যে আমার জিনিস নিবে না। আরফান, তাই নাকি? কেউ কিছু দিলে সেটা নিতে হয়, না দিলে সে কষ্ট পাবে। আমি নিতে পারবো না, ঘড়ি পরতে আমার ভালো লাগে না। কি? ঘড়ি নেবে না কেন? আব্বু নেব, ঘড়িটা আমি তো নিয়েছি, গোসল করে তাই হাতে দেব। আরফান খেয়ে দিয়ে রুমে গেল। তখন ঐশী আবার আসলো। আরফান, আমার সাথে তুই ঠিকঠাক করে কথা বলছিস না কেন? কই বলছি তো। আর আপনি কষ্ট করে আসছেন, যান গিয়ে বিশ্রাম নেন। আচ্ছা, আমি কি তোর অপার আমাকে আপনি বলছিস? এমন করে কথা বলবি না। না, আসলে আপনি বিদেশ থেকে আসছেন, আর কত শিক্ষিত, আপনি কত নামি দামি দেশ থেকে আসছেন। বারবার এক কথা। আমি এখানে গেলেও আমার মনটা এখানেই ছিল। ঐশী টেবিল থেকে ঘড়িটা নিল, নিয়ে আরফানের হাতে সুন্দর করে পরিয়ে দিল। ঘড়িটা অনেক পছন্দ করে কিনেছি, শুধু তোর জন্য। হারিয়ে ফেলিস না, আর ঘড়িটা অবহেলা করিস না, ঠিক আছে? আচ্ছা, তুই তো অনেক দুষ্টু ছিলি। আমাকে খামচে দিতিস, আমার গায়ে পানি দিয়ে দৌড় দিতিস, বরফ ছুঁড়ে মারতিস, আর সারাক্ষণ তো জ্বালিয়ে মারতিস। আর এখন কেন ঠিকঠাক করে কথাই বলছিস না? সময় পরিবর্তনশীল, আর সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে হয়, আর মানিয়ে নিতে গিয়ে হয়তো। তাই বলে তুই আমাকে ভুলে গেলি? কই ভুলেছি? ভুলিসনি, তাই না? আচ্ছা, অনেকটা পথ জার্নি করে আসছো, যাও গিয়ে বিশ্রাম নাও। আমি সম্পূর্ণ সুস্থ আছি, আর আমি মোটেও ক্লান্ত নই। আচ্ছা। আচ্ছা, তুই প্রেম করিস? না, আমার ওসব ভালো লাগে না। কাউকে পছন্দ হয় নাকি? কেন? আরে না, এমনি। আচ্ছা আরফান, তোর কুনুয়ে সেই দাগটা আছে? একটু আছে। খুব লেগেছিল না? আমি কিন্তু বুঝতে পারিনি তোর হাতে এইভাবে কেটে যাবে। তাহলে ওভাবে ছুরিটা ছুড়ে দিতাম না। তো আপনার এসব কথা এখনো মনে আছে? সারা জীবন মনে থাকবে। ভালো। এই বিকালে আমাকে একটু গ্রামটা ঘুরতে নিয়ে যাবে? দিয়ার সাথে যাইয়েন, আমি দিয়াকে বলে দেব, ওই আপনাকে নিয়ে যাবে। আরফান, আমি তোর সাথে যাব। এতদিন পরে আসছি, প্লিজ নিয়ে চল। আসলে আমার বিকালে একটা ক্লাস আছে। ইগনোর করিস। আচ্ছা, সেই বিকেল আসুক। ঐশী চলে গেল। আরফান ঐশীর সাথে ভালোভাবে কথা বলছে না, কারণ ওর সাথে কথা বললে পুরাতন স্মৃতিগুলো ভেসে আসবে। আর যদি আবার দূরে চলে যায়, সহ্য করতে পারবে না আরফান। তাছাড়া ঐশীরা এখন অনেক ধনী, আর শুনেছিল ধনীদের কথার কামড় অনেক বিষাক্ত। আর আরফান চায় না কোনো ধনীর মায়ায় জড়িয়ে নিজেকে শেষ করতে। ওর চাই একটা সাধারণ মেয়ে, একদম সাদামাটা, তবে মায়াবী হবে। সে আরফান বাবা মাকে অনেক ভালোবাসবে। আরফান শুয়ে আছে, তখন আপু ওর রুমে আসলো। ঐশীকে বিকেলে একটু গ্রামটা ঘুরিয়ে নিয়ে এসো, অনেক বছর পর আসতেছে তো সবকিছু অপরিচিত হয়ে গেছে। আচ্ছা, জানি না সবাই কেন আমার দুর্বল পয়েন্টে আঘাত করে। আমি যেই কাজটা করব না বলি সেটা আব্বুকে বলে করিয়ে নেবে। ধুর, ভাল লাগে না।
বিকালে আরফান রুমে বসে বসে ললিপপ চুষছে, তখন ঐশী ওর পেছনে এসে এই চল, আমি রেডি। পেছনে ঘুরতে কিছু একটা খেলাম ঐশীকে দেখে। মেম সাহেব শাড়ি পরেছে, ও মারে কত সুন্দর লাগছে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম, কিন্তু আমি বেশিক্ষণ তাকালাম না। তাড়াতাড়ি ঐশীর মায়াজাল থেকে বের হয়ে আসলাম। আমি চাই না কারোর মায়ায় পড়তে। কি রে, কি হলো, চল। জি চলুন। আমি পোশাকটা পরিবর্তন করে ঐশীকে নিয়ে বেরিয়ে পড়লাম। আরফান ঐশীকে গিয়ে গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ঐশী সবকিছু অবাক হয়ে দেখছে আর বারবার শুনছে কোনটা কি, এটার নাম কি, ওটার নাম কি। আরফান আর ঐশী হাঁটতে হাঁটতে ইছামতি নদীর পাড়ে এসে পড়ল। ওয়াও, সেই ইছামতি নদী। কত বছর পর দেখছি নদীকে, কত স্মৃতি জড়িয়ে আছে এই নদীতে। হুম। এই তোর মনে আছে, তুই একবার বাসায় না বলে নদীতে সাঁতার কাটতে আসছিলি, মামিরা কত পিঠাইছিল, আহা কত মায়ের। এসব কথা আপনার এখনো কি মনে আছে? তোর সাথে কাটানো কোনো কথাই ভোলা যায় না। তাই বুঝি? এই সেই গাছটা যেখান থেকে তুই একটা টিয়া পাখি নিয়ে গেছিলি, মামা তোকে বকা দিলে তুই আবার এখানে রেখে গিয়েছিলি, আমার সব মনে আছে। আজব তো, আরফান যেসব কথা মনে রাখেনি ওইসব কথাগুলো মনে করে রাখছে ঐশী। তা বাসায় চলুন। এই কেবল আসলাম, সন্ধ্যা নামুক তারপর যাব। বহু বছর নদীর ধারে বসে সূর্যাস্ত যাওয়া দেখি না, আর এত বছর পর আসলাম, সেই ইছামতির পাড়ে যেতে যে ইচ্ছে করছে না। আচ্ছা বসে থাকুন। এই আমি আসছি। তাই কি তুই বিরক্ত হচ্ছিস? আরে না না, একে কি বলছেন? আমি বুঝি, আমি এসে তোকে অনেক বিরক্ত করছি। এইভাবে সাথে নিয়ে ঘুরে বেড়ানো অনেক বিরক্তিকর। আরে না, কি যে বলেন না, আমার তো বেশ লাগছে। সত্যি? হুম। তাহলে আইসক্রিম খাওয়া। না, আইসক্রিম খেলে আপনার সর্দি লাগবে। আমার আইসক্রিম খেলে সর্দি লাগে বুঝি? হ্যাঁ লাগেই তো। তুই তাহলে এইসব কথা মনে রাখছিস কেন? দেখুন, কথাগুলো মানুষের সাথে সাথে মনের অন্তরালে চাপা পড়ে যায়। যখন সেই মানুষটা আবার চোখের সামনে চলে আসে, তখন আবার কথাগুলো স্মৃতির পাতা থেকে ভেসে আসে। আমি আইসক্রিম খাবো, প্লিজ তুই আইসক্রিম কিনে দে না। না, আইসক্রিম খেতে হবে না। এই আরফান, প্লিজ একটা আইসক্রিম কিনে দে। দেখ, আজ কত বছর পর ঐশী তোর কাছে বায়না ধরেছে, তুই রাখবি না? আরে, এ তো সেই আবার বায়না ধরেছে। কি যে করবে আরফান, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল, আইসক্রিম না দিলে যাবে না। তো কি আর করার, আইসক্রিম কিনে দিতে হলো আরফানকে। আরফান ঐশীকে একটা আইসক্রিম কিনে দিল, আর আরফান একটা কিনলো। ও খাচ্ছে ওরটা আর আরফান নিজেরটা। খেতে খেতে বাসায় আসতেছে, কিন্তু ঐশীর আইসক্রিম খাওয়ার গতি অনেক বেশি। আরফান ভালোভাবে আইসক্রিমটা প্যাকেট থেকে বের করতে পারেনি, তার আগে ঐশীর খাওয়া শেষ। ও আইসক্রিম খেয়ে আরফানের দিকে তাকালো। আরফান সাত পাঁচ না ভেবে নিজেরটা খেতে লাগলো, কিন্তু ঐশী ঈগল পাখির মতো আরফানের আইসক্রিমটা নিয়ে নিল। ও আরফানের আইসক্রিম খেতে লাগলো। আপনি আমার আইসক্রিম খাচ্ছেন? তো না মান আমার উচ্ছিষ্ট কথা। এই, তুই তো আর অপার কেউ না যে তোর আইসক্রিম খাওয়া যাবে না, তুই তো আরফান। আরফান ওর দিকে হাঁ করে তাকিয়ে রইল। ঐশী এত বড় হয়েছে তবুও ওর ছেলে মানুষ গেল না, সেই পিচ্চির মতো আছে। ছোটবেলাতে যখন অনু আন্টি আরফানকে আর ঐশীকে আইসক্রিম কিনে দিত, ঐশী দুইটা নেবে আরো আরফানেরটাও কেড়ে খেয়ে নিত। আরফান কিছু বললেই আব্বুর কাছে উল্টোপাল্টা নালিশ দিত। হাদারাম, কি দেখিস? কিছু না। বাসায় চল। হুম। আরফান বাসায় দিয়া আর ছোট ছেলে মেয়েদের জন্য কিছু চকলেট আর ললিপপ নিয়ে বাসায় আসলো। অনেকটা পথ হেঁটেছে, ক্লান্ত লাগছে, তাই এসে শুয়ে পড়লো। তখন দিয়া আরফানের রুমে আসলো। এই বদের হাড্ডি, তুই আমার রুমে কি মতলবে আসছিস? ভাইয়া, আমি তো তোমার রুমে আসলাম, তোমার কোনো কিছু লাগবে কি না তাই জানতে। তোমার জন্য কফি নিয়ে আসবো? মতলব কি তাই বল। ভাইয়া, তোমার পা টিপে দিব? ব্যাপার কি? আচ্ছা ভাইয়া, তো পছন্দের কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। তুই মোদ্দা কথায় আয় তো। ভাইয়া, আমার একটা ছোট্ট উপকার করবি, একদম ছোট্ট। বুঝেছি, এজন্য এতবার খাওয়াচ্ছিস। বল শুনি। ভাইয়া বল না, উপকার করবি, আমি খুব বিপদে আছি। কাজটা কি সেটা তো আগে বল। জানিস ভাইয়া, আমি তো আব্বু আর আম্মুর কাছ থেকে আগাম ট্যাবলেট কিনে নিয়েছিলাম, বলেছিলাম পরীক্ষায় 80+ নাম্বার পাবো, কিন্তু কিন্তু কি? 60+ নাম্বার এসেছে টেনে টুনে। প্লিজ ভাইয়া, আমার পরীক্ষা খাতায় সিগনেচারটা তুই করে দিবি? বাসা জানতে পারলে ফোনটা নিয়ে নেবে। হা হা হি 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 হু হু। আমি এখনই গিয়ে বলে দেব তোর ট্যাবে আমাকে হাত দিতে দিস। আর আমার কোন কাজটা করে দিস তুই? ভাইয়া, আমি তোর পায়ে পড়ি, আমাকে তুই বাঁচা। আমি তো সব কথা আর তোর সব কাজ করে দেব। সব কাজ?
সব কাজ, জামা কাপড় পরিষ্কার থেকে শুরু করে ঘর গোছানো, মাথা টিপে দেওয়া, সব কাজ করে দেব। আহা, আমার একটা সিগনেচারের এত মূল্য ভাবতেই পারিনি। বাসাতে যখন আমার দিকে তখন বাতাসকে একটু কাজে লাগাই, আর কি বিনা পয়সায় আয়েশ আর কয়জনের ভাগ্যে আসে। বল না ভাইয়া, সিগনেচারটা করে দিবি। ভেবে দেখব। ভাবাভাবির কিছু নেই, তুই মুখ তুলে না চাইলে আমি মরেই যাব। আচ্ছা, আমার সব কথা শুনলে আমি সিগনেচার করে দেব, তবে ব্যাগর বাই করলে একদম সব ফাঁস করে দেব। তুই সব কথা শুনে চলবো। আমি কি আমার লক্ষ্মী ভাইটার কথা অমান্য করতে পারি? হুম, কলে পরে কলমা পড়ছো তুমি। আচ্ছা, খাতাটা দে। দিয়া খাতাটা দিল। আরফান সিগনেচার করে দিল। পাগলটা যাক, একে অনেকদিন ব্যবহার করা যাবে। আরফান ফোনটা নিয়ে গুতোগুতি শুরু করে দিল। আচমকা ঐশী ও রুমে প্রবেশ করলো। এসে সেই ছোটবেলার মতো আরফানের খাটে ধুম করে লাফিয়ে পড়ল। কিরে উজবু, কি করিস? মুখ সামনে কথা বলেন, আর যা তা নামে আমাকে কেন ডাকছেন? উলে বাবালে বাবা, বোবার মুখে বুলি ফুটেছে। জান তো এখান থেকে। বাবা, এত রাগ! আমি আছি বলে কি মেয়েদের সাথে ফ্লার্টিং মারতে পারছিস না? তাই বলে চলে যেতে বলছিস? কি যা তা বলছেন? দে তাহলে তোর ফোনটা দেখি, কয়টা মেয়ের সাথে ইন্টু পিন্টু চলছে। আমার ফোন কেন আপনার কাছে দেব? দিবি দিবি, নিজে আমার কাছে দিবি। হ্যাঁ, আমি দেব না। তুই যে দিয়ার খাতায় সিগনেচার করেছিস সেটা আমি মামাকে বলে দিব। দিয়া পরীক্ষায় কম নাম্বার পাইছে, আর তুই নিজের স্বার্থের জন্য দিয়াকে সাহায্য করেছিস, এটা আমি মামাকে বলে দেব। জানিস তো, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী। এটা মামা জানলে কি অবস্থা হবে তোর, তুই ভাব। প্লিজ, আপনি আব্বুকে বলবেন না। তুমি চান্দু দিয়াকে ফাঁদে ফেলেছো, সুযোগে সদ্ব্যবহার করেছো। আমি কেন ছেড়ে দেব? হাতের লক্ষ্মী পায়ে ফেলতে নেই। কি করতে হবে? আপাতত ফোনটা দে, আমি তোর ফোনটা দেখব। ইচ্ছে না থাকলেও দিতে হলো আরফানের। আসলে ঠিক, সে অসৎ পথে কখনো সফল হওয়া যায় না, বিপদ আসবেই। আরফান দিয়ান্নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আর ঐশী আরফানকে। অনেক মেয়ে তো তোকে নক দেয়, রিপ্লাই দিস না। গুড, এটা ভালো। আরে মারিয়াটা কে? এত মেসেজ, এত ইমোজি দিয়েছে। আমার বন্ধু আমার সাথে পড়ে। শুধু বন্ধু নাকি অন্য কিছু? শুধু বন্ধু। ভালো। ফোনটা ঘেটে দেখলাম কোনো গার্লফ্রেন্ড নেই। থাকলে ট্রিক নেওয়া যেত, ওটাকে এমন করে নাকে দড়ি দিয়ে ঘুরানো যেত। এবার ফোনটা দেন। এমন ভালো হয়ে চলবি নাকি প্রেম টেম কিছু করবি? তোর দ্বারা এসব কিচ্ছু হবে না। ঐশী ফোনটা রেখে চলে গেল। আরফান ভাবলো দিয়াকে ব্যবহার করে শুধু শান্তি করবে, কিন্তু এই মেয়ে তো ওকেই ব্যবহার করছে। ভাগ্যিস মারিয়া দুষ্টু এসএমএস গুলি ডিলিট করে দিত, তা না হলে আজকে কুরবানি দিয়ে দিত। এই মেয়ে তো আরফানের গলায় মাছের কাঁটার মতো বিঁধে গেছে। ওর কথা শুনে চলতে হবে। যদি আব্বুকে বলে দেয় তাহলে সর্বনাশ। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল আরফান। কালকে আবার কলেজ যেতে হবে। আরফান সকালবেলা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে গুছিয়ে বের হলো কলেজ যাওয়ার উদ্দেশ্যে। তখন পেছন থেকে ঐশী ওকে ডাকলো। কিরে, কলেজ যাচ্ছিস নাকি? আগে চল, আমিও যাব। না না, আপনার যেতে হবে না, জানতো। একবার বললাম যাব, ব্যাস। আর একদম কথা নয়, যদি না নিয়ে যাস তাহলে মামার কাছে যাই। আরে না না, চলুন। এই তো ভালো ছেলে, একটু দাঁড়া, আমি আসছি। হাল্লা দিয়াকে ব্ল্যাকমেইল করার জন্য নিজে ফেসে গেলাম। কিছুক্ষণ পর ঐশী বের হয়ে আসলো। আরফানের তো চোখ ফেরাতে না পারার মতো অবস্থা। আরফান তো ঐশীর দিকে তাকিয়ে টাস্কি খেলো। এই মেয়ে এত বহুরূপী, কালকে শাড়ি পরে একরকম আর আজকে পরেছে লেহেঙ্গা। বাবারে বাবা, আমার তো ইচ্ছা নেই ঐশীকে আমার কলেজে নিয়ে যাওয়ার, কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করেছে। কেন যে দিয়াকে সাহায্য করার নামে ব্ল্যাকমেইল করতে গেলাম। আজ যদি দিয়াকে ব্ল্যাকমেইল না করতাম তাইলে আমাকে এই বিপদে পড়তে হতো না। ওই চল। আরফান আর ঐশী কলেজে যেতে লাগলো। বাসা থেকে কলেজ সামান্য দূরে, সেজন্য হেঁটে কলেজে যায়। কলেজ যাওয়ার সময় সবাই ওর দিকে কেমন ভাবে দেখছিল, মনে হয় আরফান কুরবানির গরু। আরফান ঐশীকে নিয়ে কলেজ পৌঁছে গেল। একটু লজ্জা লজ্জা লাগছে। তখন মারিয়া আসলো। হে, কেমন আছো? আর এটা কি? আরফান বলার আগে ঐশী, আমি ঐশী, আরফানের বাসায় আসছি। আর তুমি কে, মারিয়া নাকি? আপনি কিভাবে জানলেন? এই তো কালকে দেখলাম আরফানের ফোনে। আচ্ছা, আমি আর আজকে ক্লাস করব না, মারিয়া বাসায় গেলাম, কালকে আসবো। আচ্ছা, বাই। আচ্ছা, চলুন বাসায় যাই। আরফান বাসায় চলে আসতে লাগলো। জানে না কলেজে থাকলে কি হাল করতো ওকে এই মেয়েটা।
আরফান পাশে আসছে, কিন্তু রাস্তায় ফুচকার দোকান থেকেই ঐশী বলে, ফুচকা খাবো, ফুচকা খাবো। আরফান, ফুচকা খাবো, কিনে দে। না, বাসায় চলো, ফুচকা খেতে হবে না। বললাম আমি ফুচকা খাবো, ব্যাস, এত কথা শুনতে চাই না। পারবো না। আর আপনি খাবেন তো খান, আমরা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ফুচকা খেতে বড় মামার সাথে গিয়ে বলি তুই দিয়াকে চুরির কাজে হেল্প করেছিস। যা, তুই বাসায় যা। আম্মা, এটা কেমন ব্ল্যাকমেইল? আমি তো বড় বিপদে পড়লাম। আমি একে কিভাবে সরাবো? ধুর। আরফানের বাধ্য হয়ে ফুচকা খাওয়াতে হলো। ও বোঝে না এরা মানুষ না বক রাক্ষস, এত ফুচকা খেতে পারে। ফুচকা খাওয়া শেষ করে বাসায় আসতেছে ওরা, তখনই ঐশী বলে, থাঙ্কুরে, কিসের জন্য? এই তো ফুচকা খাইয়ে দেওয়ার জন্য। আর আর কিছু না, বাসায় চল। আরফান ঐশীকে নিয়ে বাসায় আসলো। তখন ভালোভাবে দুপুর হয়নি। আরফান দিয়াকে ডাকলো। এই দিয়া দিয়া কি রে, শাড়ির মতো তাচাস কেন? কি খুব মুখ হয়েছে? আব্বুকে বলবো? না 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 না, আমার লক্ষ্মী সোনা ভাই, কি করতে হবে তাই বল। আমার সমস্ত জামা কাপড় ময়লা হয়েছে, সবকিছু সুন্দরভাবে পরিষ্কার করে রোদে শুকাতে দিবি। ভাইয়া, এত জামা কাপড় আমি পারবো না। না পারলে থাক, আমি আব্বুর সাথে গিয়ে বলে দেই তোর জন্য আমি ফেঁসে গেছি। কি হয়েছে তাই? তোর জন্যই। ওই না 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 দিয়া কিছু বলা যাবে না, কারণ ও আবার ঐশীর সাথে হাত মেলাতে পারে। তাছাড়া বললে আমার দুর্বলতা ভাববে। কিছু না, তুই যা, ভালো করে পরিষ্কার করবি। আচ্ছা যাচ্ছি, তবে এক মাঘে শীত যায় না, সময় আমারও আসবে। যা, গিয়ে পরিষ্কার করে নিয়ে আয়। দিয়া জামা প্যান্টগুলো নিয়ে গেল পরিষ্কার করতে। আরফান খাটে গা এলিয়ে দিয়ে ফোনে গান দেখছে আর ভাবছে, আহা, লোক দিয়ে কাজ করিয়ে নেওয়ার মতো মজা। দিয়াকে এভাবে অনেক দিন ব্যবহার করা যাবে। এ কি, দিয়া সব জামা কাপড়গুলো ফেরত নিয়ে আসলো, সাথে ঐশীও। এই দিয়া, তুই পরিষ্কার করবি, তা এখানে আবার ফেরত নিয়ে আসলি কে? আ দিয়া কিছু বলবে আগেই ঐশী বলল, আমি আনতে বলেছি, দিয়া নিচে রেখে তুমি যাও। এই যা, গিয়ে পরিষ্কার করে নিয়ে আয়। এই দিয়া, আমি তোমাকে বললাম না এইগুলো এখানে রেখে তুমি যাও, আমি দেখছি। দিয়া জামা কাপড়গুলো রেখে চলে গেল। আর ঐশী বলে, এইসব জামা কাপড় তুই পরিষ্কার করবি, নিজের কাজ নিজে করতে পারিস না? কেন লোক দিয়ে করাচ্ছিস? আর দিয়া এত জামা কাপড়ও কিভাবে পরিষ্কার করবে? সেটা ওই জানে, আর এগুলো ওর কাজ। তুই পরিষ্কার করবি, ব্যাস, আর একটাও কথা নয়। পারবো না। বড় মামা, যাচ্ছি, আমারগুলো আমি পরিষ্কার করব। যা, একদম ভদ্র ছেলের মতো পুকুর পাড়ে বসে বসে কাপড় জামা পরিষ্কার কর গিয়ে। আরফান ঐশীর কথা শুনে মনে মনে গজগজ করে বলল, ওরে আল্লাহ, তুমি আমারে তুইলা লাও। আমি ভাবলাম দিয়াকে ব্ল্যাকমেইল করে ওরে দিয়ে কাজ করিয়ে নেব, কিন্তু আমার কুত্তা ভাগ্য, আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। আরফান রেগে গিয়ে বসে বসে জামা কাপড় পরিষ্কার করছে। আর অপর প্রান্তে ঐশী আর বাচ্চারা বসে বসে আড্ডা দিচ্ছে। রাগ হলে জামা কাপড় বেশ ভালোই পরিষ্কার হয়। মনের সমস্ত রাগ জামা কাপড়ের ওপর দিয়ে জোরে জোরে পিটাইলেও ময়লা দূর হয়ে যায়। তখন দেখে ওপাশে ঐশী চিৎকার দিচ্ছে, হাই হাই, ঐশী পানিতে পড়ে গেছে, ডুবে যাচ্ছে। বাঁচানোর জন্য দাপাদাপি করছে, আর বাচ্চা কাচ্চাগুলো চিৎকার করছে। আরফান তাড়াতাড়ি দৌড়ে গেল ঐশীকে বাঁচানোর জন্য, গিয়ে পানিতে ঝাঁপ দিল। সাঁতার কেটে ঐশীর পাশে গিয়ে ঐশীকে ধরতে যাবে, তখনই ঐশী ডুবে গেল। আরফান ডুব দিয়ে খুঁজতে লাগলো, দম ভর খুঁজলো, কিন্তু পেল না। বাধ্য হয়ে পানির ওপরে উঠে আসলো। এ কি, ঐশী পুকুরের সামনে বসে আছে, আর সাথে বাচ্চারাও। সবাই হাসাহাসি করছে, আরফানকে ধোকা দিচ্ছে। আরে বুদ্ধু, আমি পানিতে ডুববো না। আর তুই কাকে উদ্ধার করতে আসছিস যে তোকে সাঁতার কাটতে শিখিয়েছে? তাই তো, ঐশী যে আরফানকে সাঁতার শিখিয়েছিল। আরফান অনেক বড় হয়েও সাঁতার জানতো না। এই ঐশী ওকে ধরে জোরপূর্বক সাঁতার কাটাতে শেখায়। বুদ্ধু, আমি যাকে সাঁতার কাটতে শেখালাম সেই আমাকে উদ্ধার করছে। ভালো ভালো, শিক্ষাগুরুর মর্যাদা দিয়েছিস, তোকে আশীর্বাদ করি, আরো ভালো সাঁতার শেখ। এখন যা, গিয়ে জামা কাপড়গুলো পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে দে। রাগের থেকে কিছু বলতে পারলো না আরফান। জামা কাপড় পরিষ্কার করে গোসল করে জামা কাপড় ছাদে শুকাতে দিয়ে রুমে চলে আসলো। রাগে গা পা জ্বলে যাচ্ছে ওর। আরফান এসব কাজ দিয়াকে দিয়ে করিয়ে নেবে, কিন্তু কুত্তা ভাগ্য যার জন্য হলো না, নিজের কাজ নিজে করতে হলো। আরফান রুমে শুয়ে শুয়ে ফ্যানের বাতাসে চুল শুকাচ্ছে। কিছুক্ষণ পর ঐশী আসলো। ওকে দেখে আরফান মনে মনে বলে, ওরে মা, ভেজা চুল! ঐশীর ভেজা ভেজা চুল তো আমাকে পাগল করে দিচ্ছে। গোসল করেছে, চুলে পানি টপ টপ করে পড়ছে, ইচ্ছে করছে। ওই হারামি, তোর ফোনটা দে তো। ফোনে চার্জ শেষ। দে, আমি চার্জ দিয়ে নেব। কেন, আপনার ফোন নেই? আছে, তবে ফোনে এমবি নেই।
আমার ফোনেও নেই। তোর কাছে ফোন চাইছি, ফোন দে। কথা মনে নেই বুঝি? আরফান তাড়াতাড়ি ফোন দিয়ে দিল ঐশীকে। হারামি, চার্জ ফুল আর এমবিও আছে যথেষ্ট। মিথ্যা কথা বলা বের করছি। ফোন নিতে আসিস না যেন, আমি দিয়ে যাব। ঐশী ফোনটা নিয়ে চলে গেল। আরফান জানে না আজ কপালে কি দুর্গতি আছে। আরফান বসে বসে ললিপপ খেতে লাগলো। ও জামা কাপড় পরিষ্কার করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙতে থাকে বিকেল হয়ে গেছে। আরফান গা এলিয়ে দিয়ে শুয়ে আছে। তখন ঐশী আবার রুমে আসলো। এই না তোর ফোন, বেশ ভালো ফোনটা। আরফান নিয়ে দেখে চার্জ প্রায় শেষ, আর এমবি ও ফাঁকা। সব শেষ করে দিলেন? দেখ, আমি আম্মুর সাথে কথা বলছিলাম। আচ্ছা যান। আরফান ডাটা অন করতেই পুরো টাস্কি খাইলো। ওর চ্যাট লিস্টে যতগুলো মেয়ে ছিল তাদের সবার সাথে চ্যাটিং করেছে ঐশী। 5টা SMS আসলো, সবগুলো লাভ ইউ টু বেবি লেখা। আরফান একে একে দেখতে লাগলো। ঐশী প্রেমের ইনবক্সে লাভ ইউ সো মাচ লিখেছে প্রায় 20 জনকে। তাদের মধ্যে 4 থেকে 5 জন ব্লক করে দিয়েছে, আর 5 থেকে 6 জন অ্যাকসেপ্ট করেছে। আরফান তাড়াতাড়ি ডাটা অফ করে দিল। আরফান তো ভেবে পাচ্ছে না কি করবে আর এদের কিভাবে বোঝাবে। ঐশী মারিয়ার সাথে কি চ্যাটিং করেছে দেখার জন্য আবার ডাটা অন করে ইনবক্সে গেল। সর্বনাশ, এটা কি ওর ইনবক্স? ঐশী মারিয়ার সাথে তো একেবারে বাচ্চার নাম ঠিক করে ফেলেছে। আরফান তাড়াতাড়ি ফেসবুকে গিয়ে পোস্ট করলো ওর আইডি হ্যাক হয়েছে। এছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। ঐশীকে মনে মনে প্রচুর খিস্তি দিল। প্রকাশ করলে আবার ব্ল্যাকমেল শুরু করে দেবে। আরফান কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। তখনই ঐশী ওর দরজায় হেলান দিয়ে, কি রে চান্দু, মেয়েরা কি বলছে? আপনি এসব কেন করলেন? বারে, আমি একটু প্রেমও করতে পারবো না? শুধু তো আই লাভ ইউই কইছি। তো আপনার ফোন থেকে বলুন, আমার ফোনটা কেন নিলেন? আরে রে রে রে, এইটা তোর ফোন ছিল? আমি ভাবলাম আমার ফোন। আচ্ছা, আমি কি আপনাকে বিরক্ত করছি? তো আপনি কেন আমাকে বিরক্ত করছেন? আসছেন, থাকেন, খান, দান, ঘুরে বেড়ান, বিরক্ত করছেন কেন আমার? কেন লাগছেন আমার পিছু? মুখে মুখে কথা। ঐশী সোজা এসে আরফানের বুকের উপর বসে ওর গলা চেপে ধরেছে। তুই আমাকে বকা দিচ্ছিস? তুই ঐশীকে বকা দিস? বড্ড সাহস বেড়ে গেছে। আজ তোর সাহস কমিয়ে দেব। আরফান ঐশীকে ছাড়িয়ে দিতে লাগলো, কিন্তু কাঁঠালের আঠার মতো ওর গলা চেপে ধরলো। আরফান অনেক কষ্ট করে ছাড়িয়ে দিল। সোজা ছাদে চলে আসলো। কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা, পুরাই গুন্ডা। আরফান জামা কাপড়গুলো নিয়ে সিঁড়িতে নিচে নেমে রুমে যাচ্ছে। রুমে ঢুকতে যাবে তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। ওই, তুই কি মেসেঞ্জারের মতো আমাকে লাইন মারছিস? এইভাবে ধাক্কা দিলি কেন? আপনি আমার রুমে কি করছিলেন আর দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন? ওই তোল আমাকে। পারবো না, পারলে উঠেন। আরফান জামা কাপড়গুলো খাটের উপর ফেলে দিয়ে রাগে গজগজ করতে করতে বাইরের দিকে আসলো। ও সন্ধ্যায় বাসায় আসলো। আরফানের রুমে ঢুকে দেখে ও রুম আর জামা কাপড়গুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখছে। তা দেখে আরফান দিয়াকে ডাক দিল। ধন্যবাদ দিয়া, কেন? এভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। আমি গুছাইনি, ঐশী আপু গুছিয়ে দিয়েছে। ঐশী গুছিয়ে দিয়েছে? বাহ, ঐশীর হাতের কাজগুলো তো বেশ সুন্দর। আরফান রাতে খেয়ে দিয়ে রুমে চলে আসলো। ডাটা অন করতেই মারিয়ার SMS আসলো। এই যে পাখি, কি করছো? আর তুমি আমাকে এত ভালোবাসো, তা বললে না কেন? এই মারিয়া, তুমি কি যাতা বলছো? আর কে ভালোবাসে তোমায়? আবার আগের মতো পাগলামি করছো? দুপুরের মতো আবার একটু বলো না। ওটা আমি ছিলাম না, ওটা ঐশী দুষ্টুমি করে সবাইকে বলেছিল, আমি বলি নাই। তাই বুঝি? হুম। আচ্ছা, আমার সাথে প্রেম করলে কি কোনো সমস্যা, নাকি আমাকে ভালো লাগে না? মারিয়া, দেখতে ভালো হলেই কিন্তু প্রেম হয় না, প্রেম ভালোবাসা করা লাগে না। কখন কোথা হতে কিভাবে হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। আমার হয়তো হয়েছে। ওটা একতরফা, আর একতরফা প্রেম অনেক কষ্টকর, যা মানুষকে কষ্ট দেয়। আর আমি চাই না কষ্ট দিতে। যদি তুমি আমার ভাগ্যে থাকো তাহলে অবশ্যই পাবো। আরফান কথাগুলো বলে ডাটা অফ করে ঘুমিয়ে পড়লো। সকালবেলা আব্বুর ডাকে ঘুম ভেঙে যায়। সকালে আব্বুর ডাকে রীতিমতো ভয় পেল আরফান। আর আব্বুর সামনে তো ও পুরাই ভেজা বিড়াল। আরফান রাতে ঘুমানোর কারণে লম্বা চুল এলোমেলো হয়ে আছে। আর তারপর আব্বু লম্বা চুল পছন্দ করে না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে এসো। আরফান জানে না কি বলবে ওর আব্বু। আরফান আব্বুর সামনে থেকে সরে গেল সোজা বাথরুমে। আরফান বাইরে এসে দেখে আব্বু বসে আছে, আর আব্বুর পাশে ঐশী। আজকে আরফান হয়তো গেল। আরফান তো আব্বুর সামনে গিয়ে ভয়ে কাঁপতেছে। জানে না ঐশী আব্বুকে কিছু বলেছে কিনা। এই মেয়েকে তো বিশ্বাস নেই। আজকে তোমার অনু আন্টি আসতেছে, তুমি আর ঐশী যাও, গিয়ে রিসিভ করে নিয়ে আসো। ঐশী,
আর আমিও। ওই আর কোনো কথা নয়, যাও গিয়ে নিয়ে আসো। আরফান মাথা নেড়ে সম্মতিসূচকভাবে উত্তর দিল। আচ্ছা তাড়াতাড়ি চলো রে। আরফান গিয়ে গাড়িতে বসলো। গাড়ি চলছে তার আপন গতিতে। আরফান ঐশীর দিকে তাকালো। সে আপন মনে ফোন টিপে চলেছে। বাইরে কত সুন্দর পরিবেশ, কিন্তু ওর যেন ঐশীর দিকে তাকাতে বেশি ভালো লাগছে। আরফান ঐশীর দিকে তাকিয়ে রইল। ওই বাদর, তা কয়টা মেয়ের উত্তর দিল রে? আপনি সবসময় ফাইজলামি করেন কেন? আচ্ছা তুই কি আপনি বলা বন্ধ করবি না? তোর মুখ থেকে আপনি শব্দটা শুনতে ভালো লাগে না, কেমন একটা পরপর মনে হয়। আগে তুই করে বলতিস কেমন একটা মায়া ছিল, আর এখন পর মনে হয়। মায়া বড়ই অদ্ভুত একটা অনুভূতি, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, তবু কেন জানি সবাই মায়া পড়ে। এত সুন্দর কথা শিখলি কেমনে? হুম। আচ্ছা তোর রাগ হয় না আমার উপর? কেন? এই যে এত বিরক্ত করি, হয়তো। আমি সব সময় তোকে বিরক্ত করব। মরে গিয়ে ভূত হয়ে তোর জানালার পাশে গাছের ডালে বসে তোরে ভয় দেখাবো। রাতে রাস্তা দিয়ে গেলে গলা ধরে উঁচু করে রাখবো। আরফান ঐশীর দিকে তাকালো আর মনে মনে ভাবে, আচ্ছা, ঐশী এটা বলেছে ও আমাকে সারা জীবন বিরক্ত করবে, তার মানে ও আমাকে কি ভালোবাসে? ঐশী হয়তো আমাকে ভালোবাসে, তা না হলে এত বিরক্ত করে সবসময় পেছনে লাগে। আর রাগ করে বকা দিলেও রাগ করে না, কিন্তু কিছু বলে না তো। আরফানের ভাবনার মাঝে ঐশী বলে ওঠে, ওই ঝিঙ্গা, কি দেখিস? ঝিঙ্গাকে? কেন তুই? আমার আর কত নাম দেবেন? আমার যতগুলো মনে আসবে ততগুলো, যখন যা ইচ্ছা হবে তাই বলে ডাকবো। এয়ারপোর্টে পৌঁছে গেছি, চলুন। হ্যাঁ চল। ওরা গাড়ি থেকে নেমে অপেক্ষা করতে লাগলো অনু আন্টি আর জামাইবাবুর জন্য। 12টার দিকে তারা আসলো। ঐশী অনু আন্টিকে দেখে দৌড়ে তার কাছে গেল, আর আরফান পেছন পেছন। কেমন আছেন আন্টি? ভালো আছি। তুমি আফনান না? হ্যাঁ, ওই সেই বলদটা। ওভাবে বলছিস কেন? কত বড় হয়ে গেছো, তোমাকে কত ছোট দেখেছিলাম। আচ্ছা চলুন তাড়াতাড়ি বাসায় যাই। আরফানটা গাড়িতে বসে বাসায় আসতেছে। আসার পথে আন্টি টুকটাক কিছু কথা জিজ্ঞেস করছিল। এভাবে গল্প করতে করতে বাসায় চলে আসলো। বাসায় আসার পর আন্টি আর জামাইবাবুকে দেখে সবাই অনেক খুশি হলো। অনেক ক্লান্ত হয়ে পড়েছে আরফান, গোসল করে শুয়ে আছে। কিছুক্ষণ বাদে ঐশী আসলো। আচ্ছা, এই মেয়েকে দেখতে এত ভালো লাগছে কেন আরফানের? ঐশী এখন গোসল করেছে। ভেজা চুল থেকে পানি পড়ছে টিপ টিপ করে। আরফানের ইচ্ছে করছে ঐশীর চুলগুলো এলোমেলো করে দিয়ে আবার নিজে শুকিয়ে আশ্রে দিতে, কিন্তু ইচ্ছে করলে যে করতে হবে এমন কোনো কথা নেই। ওই শুটকো পটল, শুয়ে আছিস কেন? ঐশীর এই অদ্ভুত অদ্ভুত নামে ডাক শুনতে বেশ ভালোই লাগছে। আরফান ভেবেছিল ঐশী বিদেশ থেকে আসলে হয়তো খারাপ আচরণ করবে, অহংকার থাকবে মনে, কিন্তু এই তো সেই আগের মতোই আছে, ঠিক সেই আগের ঐশী। কই হারিয়ে গেলি? কোনো দরকার নাকি? চল খেতে চল। আপনি যান, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়, আম্মুর ডাকে সবাই একসাথে খাবো। তোর জন্য সবাই বসে আছে। আচ্ছা। ঐশী চলে গেল। আরফান মুগ্ধ পানে তাকিয়ে রইল। দেখতে লাগলো ঐশীর লম্বা ভেজা চুল, চুলের থেকে পড়া পানি আরফানকে যেন পাগল করে দিচ্ছে। আরফান খেয়ে চলে গেল। ওর আব্বু আছে তাই আরফান মাথা নিচু করে খেতে লাগলো। সবাই যখন আছে, এবার তাহলে আরফানের বিয়েটা দিয়ে দিতে পারলে কেমন হয়? দাদির কথা শুনে আরফানের কাশি উঠে গেল। হাঁচি যেন বন্ধই হচ্ছে না। তা দেখে ঐশী বলে, এই পানি খা। আরফান তাড়াতাড়ি পানি খেয়ে নিজেকে সামলে নিল। আমি এখনো বাচ্চা, আর আমাকে তোমরা কেন বিয়ে দিবে? নানু ওরে একটা ফিডার কিনে দেন, বাচ্চা তো বিয়ে করতে দেবে না। আরফান ঐশীর দিকে রাগীভাবে তাকালো। ঐশী শয়তানের মতো মিটমিট করে হাসতেছে। আরফান অতি দ্রুত খেয়ে আসন ত্যাগ করলো। ওখানে যত থাকবে ততই বিপদ। আরফান তাড়াতাড়ি এসে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে ভালো লাগছে না, তাই মুভি দেখতে লাগলো। তখন ঐশী আবার আসলো। ওই স্যামরা কি করছিস? মুভি দেখি। কি মুভি রে? কেন? বল শুনি কি মুভি? কেজিএফ। কি কেজিএফ? আমিও দেখবো, ওদিকে একটু সরে যা। ঐশী লাফ দিয়ে আরফানের পাশে এসে শুয়ে পড়লো। ঐশী একদম ওর গা ঘেঁষে শুয়ে পড়লো। ঐশীর গা আরফান গায়ের সাথে লেগে আছে। ও আরফানের হাত থেকে ফোনটা নিয়ে কেজিএফ দেখতে লাগলো। ঐশী আরফানের পাশে এসে শুয়েছে। আরফান একটু নার্ভাস ফিল করছে। জীবনে প্রেম করে নাই, আর একটা মেয়ে ওর পাশে এসে শুয়ে পড়েছে। ঐশীর শরীরের তাপমাত্রা আরফানের গায়ে লাগছে। একটা অন্যরকম অনুভূতি কাজ করছে, যে অনুভূতি প্রকাশ করা যায় না। বুকের ভেতর ধুকপুকানি বেড়েতে গেল। ঐশী আপন মনে কেজিএফ দেখতে লাগলো, কিন্তু আরফানের আর মুভি দেখতে ভালো লাগছে না। আরফান অনুভব করতে লাগলো ঐশীর গায়ে সে মিষ্টি গন্ধটা। এভাবে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লো।
বিকেলবেলা ঘুম ভেঙে যায়, চোখ মেলে তাকিয়ে দেখে ঐশী সেইভাবেই আরফানের পাশে শুয়ে মোবাইল টেপাটেপি করছে, কিন্তু ওর একটা হাত ঘুমের ঘোরে ঐশীর গায়ের ওপর দিয়ে ফেলেছে। এটা দেখে একটু লজ্জা পেল আরফান, কিন্তু ঐশী কোনো কিছুই মনে না করে একভাবে মোবাইল দেখতে লাগলো। আরফান তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। যে তোর বউ হবে তার ঘুমাতে গেলে ভোগান্তি আছে। মানে? আমি তোর পাশে শুয়ে একটা মুভি দেখছি, তো ঘুমের মধ্যে একবার পা তুলে দিচ্ছিস গায়ে, সরিয়ে দিলে হাত দিচ্ছিস, আবার কখনো কোলবালিশ বানিয়ে ফেলছিস আমাকে। যে তোর বউ হবে তার ঘুমাতে গেলে কষ্ট আছে। সরি। হয়েছে হয়েছে, আর সরি বলতে হবে না। এই না তোর ফোন, মুভিগুলো বেশ ভালো, রাতে ফোনটা দিস, সব কয়টা মুভি দেখবো। ঐশী চলে গেল। আরফানের লজ্জা লাগছে। আরফান ঘুমের মধ্যে নাকি ঐশীকে জড়িয়ে ধরছিল, কিন্তু ঐশী তো রাগ করলো না, আর বকাও দিল না। তার মানে ঐশীও কি আরফানকে ভালোবাসে? হয়তো ঐশী আরফানকে ভালোবাসে, তা না হলে কেন বারবার ওর রুমে আসে? কিন্তু ঐশী বলছে না কেন যে ও আরফানকে ভালোবাসে? মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, আর আচরণে আরফানকে বুঝিয়ে দিচ্ছে যে ঐশী ওকে ভালোবাসে। আরফান ভাবে ঐশীকে একবার বলে দেখবে। দুপুরের কথাগুলো মনে আসলেই কেমন কেমন লাগছে ওর। আরফান একটু আড্ডা দিতে বাইরে গেল। সন্ধ্যায় বাসায় আসলো। ড্রয়িং রুমে সবাই বসে বসে আড্ডা দিতেছে। আরফান আস্তে করে রুমে আসলো। ওরও ইচ্ছে করছিল আড্ডা দিতে, কিন্তু আব্বু আছে, তাই আরফান সরে গেল। আব্বু সামনে থাকতে ওর হাঁটু কাঁপে। রুমে ভালো লাগছিল না, তাই ছাদে গেল আরফান। ছাদে বসে বসে আকাশে চাঁদ দেখছে। আজকে চাঁদটা বেশ জ্যোৎস্না ছড়িয়েছে, বেশ ভালো লাগছে চাঁদ দেখতে। কিন্তু এক টুকরো মেঘ চাঁদটাকে ঢেকে দিল, সাথে সাথে চারিদিকে আঁধার নেমে আসলো। তখন পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে আবার কাছে টেনে নিল। রীতিমতো প্রচন্ড ভয় পেয়ে গেল। আম্মু বলে চিৎকার দিতে যাবে, তখনই কেউ আরফানের মুখটা চেপে ধরলো। অন্ধকারে দেখা যায় না। আস্তে আস্তে মেঘটা সরে গেল চাঁদ থেকে। চাঁদটা আবার জ্যোৎস্না ছড়ালো। জ্যোৎস্নার আলোতে দেখতে পেল এটা আর কেউ নয়, স্বয়ং ঐশী। চাঁদের আলোতে ঐশীকে অন্যরকম দেখা যাচ্ছে। জ্যোৎস্নার আলোতে কাউকে যে এত সুন্দর লাগে তা আগে কখনো দেখেনি আরফান। ঐশীর দিক থেকে চোখ সরাতে পারছে না। আর একটা মেয়ের শরীর থেকে যে এত মিষ্টি গন্ধ আসে, সেটা ঐশীর শরীর থেকেও আসছিল। ওই আরফান মুখটা চেপে ধরেছে। ওর হাত থেকে সেই গন্ধটা আরফান পাচ্ছে, ওকে পাগল করে দিচ্ছিল। ওই এখনো এত ভয়? ভয়টা কি তোর একটুও কমেনি? আরফান মুখ থেকে ঐশী হাতটা সরিয়ে দিল। এভাবে কেউ ভয় দেখায়? যদি পড়ে যেতাম? আমি ছিলাম, আমি তোকে পড়তে দিতাম না। আমার প্রচন্ড ভয় লাগছে। ভিতর ডিম একটা। আরফানকে আবার পাগল করে দিচ্ছিল ঐশীর মিষ্টি হাসিটা। আপনার সাথে কিছু কথা ছিল, বুঝতে পারছি না কিভাবে প্রকাশ করব। কি কথা, এক্ষুনি বল। না থাক, অন্যদিন বলবো। কথা শেষ হলো না তার আগে ঐশী আরফানের জামার কলার টেনে ধরলো। এক্ষুনি বল। কথা বলতে গিয়ে বলে না, পরে বলবো। এমন পাবলিককে খুন করলেও শান্তি আসে না। তাড়াতাড়ি বল কি কথা। কলারটা ছাড়ুন, তাই বলছি। ঐশী আরফানের কলারটা ছেড়ে দিল। জানি না আপনি কিভাবে নেবেন। আপনি যেদিন প্রথম বিদেশ থেকে আসছিলেন আমি ভেবেছিলাম আপনি অহংকারী আর বদমেজাজি হবেন, কিন্তু তার উল্টো। যেমন ছিলেন ঠিক তেমনই আছেন, একদম আগের সেই ঐশী। আমার সেই ঐশী যে আমার সাথে ঝগড়া করতো, আমাকে বিরক্ত করতো, আমাকে পস্তাতো। আমি এই ঐশীকে যে আমার সেই ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড ছিল তাকে ভালোবেসে ফেলেছি, তাকে আমার জীবনসাথী বানাতে চাই। ঐশী, আই লাভ ইউ সো মাচ, উইল ইউ ম্যারি মি? শয়তান, তুইও আমার মতো মজা করছিস? সত্যি ঐশী, মজা না, তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এই কয়দিনে অনেকটা ভালোবেসে ফেলেছি। বিয়ে করবি আমায়? তোরা ছেলেরাই এমন, তোদের সাথে একটু ফ্রি ভাবে কথা বললেই ভাবিস যে তোকে ভালোবাসে। তুই আমাকে বেস্ট ফ্রেন্ড ছিল সেই ছোটবেলা থেকে, তোর সাথে একটু খোলামেলা কথা বলতাম বেস্ট ফ্রেন্ড ভেবে, বন্ধুদের মাঝে রসিকতা হয়। আর একটা মেয়ে তোর সাথে একটু তামাশা করে কথা বলেছে আর ও মেয়েটাকে ভালোবাসতে হবে? তুই আমাকে কতটুকু চিনিস যে ভালোবাসিস? হ্যাঁ, ছোটবেলায় একসাথে ছিলাম, তাই বলে এখন ভালোবাসতে হবে? তোকে আমি সবচেয়ে কাছের বন্ধু ভাবতাম, আর তুই এই মর্যাদা দিলি? দেখ, আমি চাইনি তোকে ভালোবাসতে, কিন্তু কিভাবে যে ভালোবাসা তৈরি হয়ে গেল আমি নিজেও জানি না। সত্যি তোকে অনেক ভালোবাসি। হুমা, তাই? আমিও একজনকে অনেক ভালোবাসি, আমরা একসাথে পড়েছি। তোর মতো থার্ড ক্লাস নয়। কি যোগ্যতা আছে তোর যে তুই ঐশীকে ভালোবাসবি? থাকিস তো একটা খ্যাতমার্কা গ্রামে, আর আসছিস আবার ঐশীকে ভালোবাসতে? তুই অন্য কাউকে ভালোবাসিস? না, তোকে ভালোবাসি। তোর মতো একটা খ্যাতকে তোর মতো আবালরাই ভালোবাসবে, এই ঐশী নয়। শোন, যে কয়দিন আছি ভালোভাবে থাকতে দে। যদি বিরক্ত করিস তাহলে খুব তাড়াতাড়ি চলে যাব।
কথাটা মাথায় ভরে রাখিস। বেস্ট ফ্রেন্ড হয়েছিল, সেই বেস্ট ফ্রেন্ড হয়েই থাক। চাই না তোর আর আমার এই বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করে ফেল। এগুলো মাথায় রাখ। ঐশী ছাদ থেকে চলে গেল। এই কয়েক মুহূর্তের ঘটনা আরফানের দুনিয়া উল্টে দিয়েছে। আরফান যাকে ভালোবাসলো সে অন্য কাউকে ভালোবাসে। আরফান ধূপ করে ছাদে বসে পড়ল। চাঁদের জ্যোৎস্না এখনো আছে, তবে তার মধ্যে সুখ নেই। আর ঐশী আরফানকে ছোট বড় অনেক কথাই শোনালো, তাতে দুঃখ নেই। কিন্তু ঐশীকে আরফান পাবে না, কান্না পাচ্ছে। জীবনে প্রথম কাউকে ভালোবাসলো, আর সেই ছেড়ে চলে গেল। ও চাঁদ, আমি যে তোমার মতো একা ছাদেই শুয়ে পড়লাম। কিছুক্ষণ আগে মনের সুখে চাঁদ দেখছিলাম, আর এখন শুয়ে পড়ে চোখে পানি নিয়ে চাঁদ দেখছি। সেই একই চাঁদ, একেই বলে নিয়তি। তবে দোষটা আমার, যে কেউ একটু ফ্রি ভাবে কথা বললে তাকে ভালোবাসতে হবে। আরফান কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো ছাদে। সকালবেলা ঘুমিয়ে আছে, প্রায় সারা রাত কান্না করে ভোরবেলার দিকে একটু ঘুমিয়ে আছে ছাদের দোলনায়। কিন্তু কেউ এক বালতি পানি ঢেলে দিল আরফানের গায়ে। এক লাফে উঠে বসলো। ও তাকিয়ে তো অবাক। আপনি? আফনানের প্রচুর রাগ হলো, সাথে কষ্টও পেল। ঐশী কেন এভাবে মায়া বাড়াচ্ছে। আরফান সোজা উঠে রুমে গেল, গিয়ে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছে। এখন আবার ঐশী আসলো, তখন আরফান আবার উঠে বাইরে এসে বসলো। ঐশী এসে বাসে বসলো। আব্বু আসলো, আরফান উঠতে লাগলো। তখন আব্বু যেতে নিষেধ করলো। আরফান মাথা নিচু করে বসে রইল, জানে না ঐশী মেয়েটা কেন এভাবে মায়া বাড়াচ্ছে। আব্বু, আমার কিছু পড়তে হবে। আচ্ছা তাহলে গিয়ে পড়। আরফান তাড়াতাড়ি উঠে চলে আসলো। বেশ কিছুক্ষণ পর ঐশী আসলো। আরফান উঠে যেতে লাগলো, তখন ঐশী আটকিয়ে, রাগ করেছিস আমার উপর? না, মিথ্যে বলিস। তা কথা বলিস না কেন? মায়া বাড়াতে চাই না, মায়া কাটাতে চাই। আর আপাতত এইভাবে বিরক্ত না করলে খুশি হতাম। ও, বিরক্ত হচ্ছিস? কিছুটা। আমি ভুলে থাকতে চাই। তাই বুঝি। হুম। আমি তোর কথায় রাজি হয়ে তোকে ভালোবাসলে এতক্ষণ আমার সাথে কত সুন্দর সুন্দর করে কথা বলতিস, কত সুন্দরভাবে কাছে ডেকে নিতিস। কিন্তু আমি রাজি হইনি, তাই দূরে সরিয়ে দিচ্ছিস। ভালো। আমি আপনার এসব ফালতু কথা শুনতে চাই না। থার্ড ক্লাবের ছেলেরা ফালতু কথা শোনে না। আমার বলা কথা দিয়ে আমাকে খোটা দিচ্ছিস? আরে এটা তো সত্যি, এতে খোটা দেওয়ার কি আছে? সেটাই। এটা তো যুগ যুগ ধরে বয়ে চলে আসছে। এখন আমি যদি তোকে বলি আমি তোর ভালোবাসা গ্রহণ করেছি, তখন তুই আরো কথা শোনাবি, আর তুই তো রাজি হবিই না। আচ্ছা, এসবই ছাড়া আপনার কি আর কোনো দরকার আছে? থাকলে বলুন, আমার কাজ আছে। তোর আবার কি কাজ? একটা থার্ড ক্লাস ছেলের অনেক কাজ থাকতে পারে, হোক সেটা ভালো বা খারাপ। বাবা, আরফান কথা শিখে গেছে। আরফান চলে যেতে লাগলো। তখন ঐশী ওর হাতটা টেনে ধরলো। কিছু কথা আছে, শোন, তারপর আমি চলে যাচ্ছি। কি কথা? আমি তোকে একটা বন্ধু ভেবেছি, অনেক অনেক ভালো একটা বন্ধু, বলতে গেলে সবচেয়ে কাছের একটা বন্ধু। আর তুই আমাকে ভালোবেসেছিস, কিন্তু আমি রাজি হইনি, তাই তুই বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করে দিচ্ছিস। আসলে না থাক, আর বলা লাগবে না। আমি কিছু বলি। ভালোবাসার সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বের সম্পর্কের উপর ভিত্তি করে। যে সম্পর্কে বন্ধুত্ব নেই সেই সম্পর্ক খুব বেশি দিন টিকতে পারে না, আর টিকলে অনেকটা অবিশ্বাস আর মনোমালিন্য এর ভেতর দিয়ে সেটা বয়ে চলে, যার কোনো ভিত্তি নেই। একটা বন্ধুত্ব পারে একটা ভালোবাসাকে এগিয়ে নিয়ে যেতে, দুজনকে সুখী রাখতে। আবার নড়ে চড়ে ভালোবাসা? খাড়া বড়ি খোর, খোর বড়ি খাড়া। আমি তোকে ভালোবাসবো না, একদম আমার সাথে কথা বলবি না, আমার সামনে আসবি না। কে আপনার সামনে গিয়েছে? আপনি আমার রুমে দাঁড়িয়ে আমাকে বলছেন আমার সামনে আসবি না? ও, এটা তো আবার তোর রুম। না না, এটা আপনার বাবার রুম, আমাকে দান করেছে। ঠিক আছে, আমি তোর সাথে কথা বলবো না, তুই আমার সাথে কথা বলবি না। ওকে, ডান। থাকতে পারবি কথা না বলে? তুই না আমাকে ভালোবাসিস, এই তোর ভালোবাসা? যা, কোনোদিন বলবি না আমার সাথে কথা। আমার রুমে কখনো আসবি না, আর চলে যা। ঐশী রাগ করে চলে গেল। ওর চলে যাওয়া দেখে আরফান একা একাই বলতে লাগলো, আমার দায় পড়েছে ওর সাথে কথা বলতে। আমার রাগ আছে। জন্মের পর 12-13 মাস কারোর সাথে কথা বলি নাই। আমি রুমে আবার শুয়ে পড়লাম, আর একটু বাদে কলেজ যাবো। আমি যেমন ভালোবাসছি ঠিক তেমনই কথা না বলে থাকবো। আমার ইগো যে কতটা খারাপ হয়তো ঐশী জানে না। আরফান কিছুক্ষণ পর কলেজ চলে গেল।
কলেজ থেকে বাসায় আসলো, এসে খেতে লাগলো। তখন ঐশী আসলো খেতে। ওর পেট ভরে গেছে তাই মিথ্যা রাগ দেখিয়ে আরফান প্লেটে রাগ করে হাত ধুয়ে চলে আসলো। কিন্তু আজব ব্যাপার হলো ঐশী ওর দিকে তাকালো পর্যন্ত না। না তাকাক গে, আরফানের তাতে কি? আরফান রুমে শুয়ে শুয়ে ফেসবুকে গুতোগুতি করছে। বেশ কিছুক্ষণ পর দেখে ঐশী দৌড়ে আসলো, কিন্তু দরজার মুখ পর্যন্ত এসে আবার দৌড়ে চলে গেল। হয়তো ভুলে গেছে যে ওদের ঝগড়া আছে। আরফান বিকালে ছাদে গেল, গিয়ে দেখে ঐশী ছাদে, তাও ছাদ থেকে নেমে আসলো। রাতে খেতে গিয়ে হলো ঝামেলা। আরফানকে খেতে ডাকলেন আব্বু, গিয়ে দেখে কোনো চেয়ার খালি নেই। ঐশীর পাশেই একটা চেয়ার খালি। আব্বু বসতে বলল। আব্বু বলেছে অমান্য করার সাধ্য আরফানের নেই, তাই মাথা নিচু করে বসে পড়ল। আরফান ঐশীর দিকে তাকালো, কিন্তু আরফান যে ওর পাশে বসেছে ওর কোনো রিয়াকশন নেই। একভাবে খেতে লাগলো। কিরে, তোরা যে আর ঝগড়া করছিস না, ভালো হয়ে গেলি নাকি? হ্যাঁ, সাপে নেউলে আবার বন্ধুত্ব। হয়তো বড়সড় কোনো মারপিট করবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে। আরফান কোনো কথা না বলে খেয়ে চলে আসলো। রুমে শুয়ে আছে, একটু একটু কষ্ট হচ্ছে। ঐশী কত দুষ্টুমি করতো, কিন্তু এখন কথা বলে না, খারাপ লাগে। তবুও কিছু করার নেই, কপালে যা আছে। এভাবে এক সপ্তাহ পার হয়ে গেছে, আর আরফান ঐশীর সাথে আর ঐশী আরফানের সাথে কথা বলছে না। খারাপ লাগলেও সহ্য করেছে। আরফানের ইগোটা বেশি। ও যদি গিয়ে বলে, এই ঐশী রাগ করিস না, এটা বললে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আরফানের ইগো বলে, ও তো বলতে পারে, সে যখন বলেছে না তো তুই কেন বলিস? এভাবেই দূরত্ব বেড়ে চলেছে। বাস্তবে এই কারণে কিছু কিছু সম্পর্ক নষ্ট হয়। এক সপ্তাহ পর একদিন সন্ধ্যার বাসায় আসতেছে আরফান বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। তখন রাস্তার কোনায় ঘুরতে গিয়ে একটা মোটরসাইকেল চলে আসে। নিজেকে রক্ষা করার জন্য লাফ দিয়ে সাইডে সরে যেতে গিয়ে রাস্তায় থাকা খুঁটির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় আরফান। কপালে বেশ খানিকটা কেটে গেছে, হাত দিয়ে দেখে রক্ত আসছে। আরফান এক হাত দিয়ে কপালটা চেপে ধরে কষ্ট করে বাসায় চলে আসলো। বাসায় আসার পর ওর এই অবস্থা দেখে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল। ওদের বাসার পাশের বাসার ডাক্তার কাকুর বাসা। আরফানের আবু ডাক্তার কাকুকে ডেকে মাথায় ব্যান্ডেজ করিয়ে দিল। সবার সাথে বলল কিভাবে এটা হয়েছে। সবাই আরফানের পাশে বসে আছে, গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দাদি তো কান্না করছে। আরফানের আম্মু বকা দিল। যেতে নিষেধ করি তবুও শুনবে না, কে যে আমার কথা শুনবে? কিন্তু আজব তার ভাবনার বিষয় হলো ঐশী আরফানের পাশে আসেনি। ও অন্য পাশে একটা চেয়ারে বসে বসে আপন মনে ফোন টেপে। এত স্বার্থপর মেয়ে যে একটু তাকালো পর্যন্ত না আরফানের দিকে। ওর মাথায় যে এতখানি কেটে গেল, এসে দেখলেও না। এতটা পাষাণ মাথায় লাগছে তো তাই মাথা ব্যথা করছে। আরফান বলল মাথা ব্যথা করছে, তাই সবাই তাড়াতাড়ি রুমে শুয়ে দিল। আরফান খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। আরফানের মধ্যে রাতে কারো কথার শব্দে ঘুম ভেঙে যায়। কণ্ঠটা ঐশীর, অনুভব করলো ঐশী ওর মাথার পট্টির ওপর আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। খাটের নিচে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মুখটা আরফান মাথার কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরফান অনেক বড় হয়ে গেছে। আগে সামান্য ব্যথা পেলে কত কান্না করত, আর বারবার বলতো, এই ঐশী দেখ কতটা ব্যথা পেয়েছি। ঠোঁট ফুলিয়ে কত আবদার করত, আর কত বিরক্ত করত। এখন আর কথা বলে না। এতে আবারও ও নাকি আমাকে ভালোবাসে। আরে যদি ভালোবাসিস তাহলে এক সপ্তাহ কথা না বলে তুই কিভাবে আছিস আরফান? তোর কি কষ্ট হয় না? কেন বলিস না এই ঐশী কথা বল আমার সাথে, তাহলে আমার সব রাগ চলে যায়। তোর সাথে কথা না বলতে পেরে খুব কষ্ট হচ্ছে রে, তুই বুঝিস না? ও তুই তো এখন আবার বড় হয়ে গেছিস। আচ্ছা আমিও দেখবো তোর রাগ কতটা। আমিও আর আগের কথা বলবো না, তাতে যদি মরে যাই। মাথায় খুব লেগেছে না রে, আমার খুব কষ্ট হয়েছে রে। ইগোর কারণে তোর সেবা করতে পারিনি। দেখবি তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। আরফান, তোকে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ভাবতাম, আর তুই যাগ্গে সব আমার কপাল। ঐশী আরফানের কপালে হাত বুলিয়ে দিচ্ছিল আর কথাগুলো বলছিল। ঐশীর চোখের পানি মুছে চলে গেল। ঐশীকে ডাক দিতে মন চাচ্ছিল, কিন্তু মুখ দিয়ে যেন কথা বের হলো না। আরফান এবার বুঝলো ঐশী ওকে ভালোবাসে, সেটা ঐশী নিজেও জানে না। খুব ভালো লাগছিল যখন ঐশী ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। মেয়েটা আরফানের সাথে কথা বলতে না পেরে প্রচন্ড কষ্টে আছে হয়তো। আর আরফানও কেমন পিশাচ, যাকে ভালোবাসে তার সাথে কথা বলছে না, তার রাগ ভাঙাচ্ছে না। সকালে একটু দেরিতে ঘুম ভাঙলো, মাথাটা এখনো একটু ভার হয়ে আছে। আরফান আস্তে আস্তে উঠে বসলো, খুব সাবধানে ফ্রেশ হয়ে নিচে আসতে লাগলো।
মাথায় লাগছে তো হাঁটতে পারছে না। সিঁড়িতে নিচে নামতে যাবে, তখন ঐশীও ওপরে আসে। আরফানকে দেখে আস্তে আস্তে উঠতে লাগলো। হয়তো ও কিছুটা নার্ভাস হয়ে গেছে। আরফান নিচে নামতে পারছে না, সিঁড়িতে বসে পড়ল। আরফান ভাবলো ঐশী হয়তো ওকে নিচে নামতে সাহায্য করবে, কিন্তু ওকে না দেখার ভান করে ওপরে চলে গেল। দিয়া এসে আরফানকে ধরে নিচে নিয়ে গেল। অবাক করা বিষয়, ঐশী আরফানের দিকে তাকালো পর্যন্ত না, কিন্তু রাতে গিয়ে ওভাবে মাথায় হাত বুলিয়ে দিল যে কেন? আরফান খেয়ে দিয়ে আবার দিয়ার সাহায্য নিয়ে রুমে চলে গেল। ও রুমে গিয়ে শুয়ে আছে। তবে ভাবনার বিষয় হলো এটা যে ওর রুমটা তো অগোছালো ছিল। পরিষ্কার করে সুন্দরভাবে কে গুছিয়ে দিল? আরফানের আম্মু দেবে? না তো, ওর আম্মু তো ওকে খাইয়ে দিয়েছিল। কে করতে পারে? তখনই আরফানের মনে একটা নাম আসলো। ঐশী ঐশী শুধু উপরে ছিল। আরফান শুয়ে আছে, ঘুমায়নি, তবে চোখ বন্ধ করে আছে। খেয়াল করলো কেউ যেন ওর দরজার পাশে দাঁড়িয়ে আছে। দরজার পর্দা দেওয়া, সেই পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে ওকে দেখছে। আরফান আন্দাজে নিশ্চিত হলো এটা আর কেউই না, ঐশী। একবার কি ডাক দেবে, কি ভেবে আর ডাক দিল না। আরফান শুয়ে আছে, তখন দাদি ওর রুমে আসলো। কি হয়েছে দাদি? কেমন লাগছে এখন দাদু ভাই? বেশ, আগের থেকে অনেক সুস্থ লাগছে। তোমার সাথে আমার কিছু কথা আছে দাদু। দাদি বলো। তা তো আর ঐশীর মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? কই? না তো, কিছু একটা তো হয়েছে। তা না হলে ঐশী আর তোর সাথে কথা বলছে না, আর তুইও তো ঐশীর সাথে কথা বলছিস না। না না না, তেমন কিছু হয়নি। আমার কাছে লুকাস না, সত্যি করে বল। সত্যি বলছি, তেমন কিছু হয়নি। আচ্ছা, তুই কি ঐশীকে ভালোবাসিস? সত্যি করে বলবি, আমার দিকে তাকিয়ে বল। দাদি ছাড়ো তো সব কথা। আমার সাথে বল দাদু ভাই, আমি তোর লাইন ক্লিয়ার করে দিতে পারি। কি ক্লিয়ার করে দেবে দাদু? তোদের বিয়ে দিয়ে দেব। না না, এসব করতে যেও না। ঐশী বিদেশ থেকে আসছে, আমার মতো ছেলেকে বিয়ে করবে কখনো? তুই রাজি কিনা বল, ওরে আমি রাজি করাবো। না দাদি, আমি ওর যোগ্য না। ঐশীকে তোর পছন্দ হয় কিনা বল। না, হয় না। আমি ঐশীকে পছন্দ করি না আর ভালোবাসি না। দাদি হাসতে হাসতে চলে গেল। আরফান কি এমন বলল? ওর তো ইচ্ছে করে ঐশীর আপন জন হতে, কিন্তু ইচ্ছা করলে কি আপনজন হওয়া যায়? এভাবে শুয়ে শুয়ে বোর হচ্ছে আরফান। বেশ কিছুক্ষণ পর দুপুরে দিয়া ওকে নিচে নিয়ে গেল খাওয়ার জন্য। আরফান চেয়ারে বসে আছে। ডান পাশে আব্বু এসে বসলো, আর অন্য পাশে ঐশী। কারোর দিকে তাকাতে পারছে না আরফান। প্লেটের দিকে তাকিয়েই খেতে লাগলো। খুব দ্রুত খেয়ে উঠে যেতে লাগলো। তখন ওর আব্বু বলে উঠলো, আরফান বসো, কিছু কথা আছে। আরফান মাথা নিচু করে সম্মতি দিয়ে বসে পড়ল। সবার খাওয়া শেষ। আমরা একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, আর আশা করি সবাই সেই সিদ্ধান্তটা পছন্দ করবে। কি সিদ্ধান্ত? অনু, তুই বল। না ভাইয়া, তুমি বলো। আরফান, আমি জানি তুমি আমার কোনো কথা আজ পর্যন্ত অমান্য করনি, আর এটাও করবে না। আমি সব কথা শুনবো আব্বু। কি কথা? তোমার বিয়ে ঠিক করেছি, তোমার মন আছে তো? আরফান কথাটা শুনে শক খেল। ঐশী ওর দিকে তাকিয়ে পড়ল। আজকের চাহনিতে মায়া আছে। হুম। আরফান মেয়েদের মতো মাথা নেড়ে সম্মতি দিল। মেয়েকে না জেনেই মত করে দিয়েছো? আব্বু যা দেবে তাই আমি মাথা পেতে নেব। আমার মেয়ে দেখার দরকার নেই। মেয়েকে বলো তো। কে? তুমি নিজেই দেখে নাও, তোমার পাশে বসে আছে। আরফান সাথে সাথে ঐশীর দিকে তাকিয়ে পড়ল। ঐশী রেগে গেল। একটু আগে যে চোখে মায়া ছিল, এখন সেই চোখে রাগ। আব্বু আসলে এর বিয়েটা খুব তাড়াতাড়ি হবে এবং অনেক ধুমধাম করে দেওয়া হবে। যাক, তাহলে বাইরের ছেলেদের আর আনতে হলো না। আমাদেরও আর অন্য কাউকে বৌমা বানাতে হলো না। আমাদেরই মেয়েই আমার বৌমা। তোরা দুজন আলাদাভাবে কথা বলে নিজেদের মধ্যে মিলঝিল করে নে, আর একটু প্রেম টেম। কি যাতা বলছো দাদি? ঐশী, আরফানকে ধরে উপরে নিয়ে যাও, ওর মাথায় ধাক্কা লাগে না যেন। না, আমি একাই যেতে পারবো। ঐশী, ওরে ধরে নিয়ে যাও, এখনো ভালো করে হাঁটতে পারছে না। সবার জোরাজুরিতে ঐশী আরফানের হাত ধরে উপরে নিয়ে গেল। সিঁড়িতে ঐশী ওর হাতটা ধরে সুন্দরভাবে ধরে নিয়ে গেল। কত সুন্দরভাবে ধরেছে। আরফান ওপরে একটা চেয়ারে বসে পড়ল। এভাবে প্রায় 30 মিনিট বসে রইল, কিন্তু কেউ কারোর সাথে কথা বলল না। ঐশী অন্যদিকে একটা বেঞ্চ নিয়ে বসে রইল।
দুজনকে কথা বলার জন্য পাঠিয়েছে, কিন্তু কেউ কারোর মুগ্ধ দেখছে না। আরফান ভাবলো ও ছেলে, ও আগে কেন কথা বলবে। আরফান আস্তে আস্তে রুমে গিয়ে শুয়ে পড়লো। খানিকক্ষণ পর দিয়া আসলো। দিয়া আরফানের রুমে এসে অবাক। ভাইয়া, সবাই তোদের কথা বলার জন্য নিচ থেকে উপরে পাঠালো, আর তুই এখানে শুয়ে আছিস? ওর সাথে আমার কথা বলার ইচ্ছা নেই। ঐশী তোর বউ হবে, আর বউয়ের সাথে কথা বলে ইচ্ছে নাই? আজব তো। তুই যা তো, ঘুমাতে দে। দাঁড়া, যাচ্ছি। দিয়া চলে গেল। আরফান দরজার বিপরীতে মুখ দিয়ে শুয়ে আছে। আচমকা শব্দ হলো। দেখলো ঐশীকে জোর করে ধরে নিয়ে আসছে দিয়া। আরফান রুমে ঐশীকে পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল বাইরে থেকে। এই দরজা বন্ধ করলি কেন? তোরা কথা বলে সব রাগারাগি মিটিয়ে নেওয়া পর আমি দরজা খুলবো। দিয়া চলে গেল। আর আরফান মনে মনে বলে, আমি কেন আগে কথা বলবো? ও আগে কথা বলতে পারে না? আগে ওই কথা বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কিন্তু ঐশী তো কথা বলছে না। মেয়েটা হয়তো কষ্ট পেয়ে আছে, তাই কথা বলছে না। আরফান আগে কথা বলতে চাইলো। চোখ বন্ধ করে ঐশীকে ডাক দিল। ঐশী, তোর এই বিয়েতে মত আছে তো? তোকে আমি বিয়ে করতে পারবো না। কেন? তোকে আমি অপছন্দ করি, তাই তোর সাথে থাকতে পারবো না। এই বিয়ে তুই আটকা। আমি পারবো না। আমি যে আব্বুর কথা অমান্য করতে পারবো না। আমিও তোকে বিয়ে করতে পারবো না। ঐশী দেখ, এই বিয়েটা করে নে। দেখ, তোর আব্বু আম্মু, আমার পরিবার সবাই অনেক অনেক খুশি হয়েছে। তাদের জন্য বিয়েটা কর। তাদের জন্য আমি তো আমার লাইফটা শেষ করতে পারবো না। আমার সাথে থাকলে তোর লাইফ শেষ হবে না ঐশী। আমি গুছিয়ে দেব তোর লাইফ। আমি কিচ্ছু জানি না, তুই এই বিয়ে আটকা। আমি এই বিয়ে করতে চাই না। আমি বেঁচে থেকে আটকাতে পারবো না, মরে গেলে তাই আটকানো যাবে, কারণ আমি আব্বুর অবাধ্য হব না। ওরে, আমার আব্বুর বাধ্য ছেলে রে। মামা যদি তোকে বিষ খেতে বলে, তাহলে কি তুই বিষ খাবি? আব্বু যদি বলে তাহলে আমি সাথে সাথে বিষ খেয়ে নেব। এক মুহূর্তের জন্য বিলম্ব করব না। ওসব কথা ছাড়, বল এই বিয়ে কিভাবে আটকাবি? আমার কোনো উপায় নেই, আর আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তুমি যদি বিয়ে করতে না চাও তাহলে তুমি আটকাও। আমি আমার আম্মুর কথার অবাধ্য হব না। অবাধ্য যদি না হও তাহলে বিয়ে করে নাও। তোকে বিরক্ত লাগে, তুই কিছু বুঝিস না। কি বুঝি না? যদি কোনো উপায় না থাকে তাহলে বিয়ে করব, তারপর আবার সিঙ্গাপুর চলে যাব। কেউ আর আটকাতে পারবে না। তাহলে বিয়ে করবে? এত লাফালাফি করতে হবে না। বিয়ে করছি তার মানে এই নয় যে আমি তোর বউ। যদি তুমি আমার ভাগ্যে থাকো তাহলে কেউ আটকাতে পারবে না আমার বউ হওয়া থেকে। আর যদি আমার ভাগ্যে না থাকো তাহলে তুমি চাইলেও থাকতে পারবে না। শোন, বিয়েতে রাজি হয়েছি তাই বলে ভাবিস না আমি তোর সাথে সারা জীবন থাকবো। সামনের মাসে টিকিট কেটে সোজা সিঙ্গাপুর। সামনে মাস? তার মানে এখনো 20 দিন বাকি। কি? এই 20 দিনে তুই কি করবি? শুধু তোমাকে দেখব, তারপর? বিয়ে করছি, কিন্তু তুই যদি উল্টোপাল্টা কিছু করিস তাহলে মেরে নকডাউন করে দেব। আচ্ছা, একটা কথা বলবে? কি কথা? আমাকে তুমি ভালোবাসো? শেষবারের মতো জিজ্ঞেস করছি, আর কোনোদিন জিজ্ঞেস করব না। যদি বলি বাসি না? তাহলে আর বিরক্ত করব না। যদি ভালোবাসতাম তাহলে কি বিরক্ত করতিস? না, আরো ভালোবাসতাম। সারা জীবন আগলে রাখতাম, রানীর মতো করে রাখতাম। দরকার নেই তোর ভালোবাসার। দরজা খুলতে বল, আমি বাইরে যাব। তোর সাথে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আরফান গিয়ে দরজাটা ধাক্কা দিতে লাগলো আর দিয়াকে ডাকতে লাগলো। চিৎকার করার ফলে মাথায় আবার যন্ত্রণা শুরু হলো। মাথাটা ঘুরছে। সোজা হয়ে দাঁড়াতে পারছে না আরফান। দরজাটা ধরে দাঁড়ালো ও। ঐশীর সাথে কথা বলতে গিয়ে মাথায় চাপ পড়েছিল। অনুভব করলো কপাল বেয়ে গরম কিছু আসছে। হাত দিয়ে দেখে রক্ত আসছে। আরফান হাত দিয়ে রক্ত মুছে ফেলার চেষ্টা করলো, কিন্তু সারা মুখে লেগে গেল। আরফান আস্তে করে দরজার পাশে বসে পড়লো। হঠাৎ বসে পড়তে গিয়ে ঐশী ওর পাশে চলে আসলো। আরফানের মুখে কপাল থেকে বেয়ে আসা রক্ত দেখে ঐশী রীতিমতো ঘাবড়ে গেল। এই কি হয়েছে কি তোর? মাথায় আবার রক্ত আসছে কেন? জানি না। ওই ব্যান্ডেজ করে দিচ্ছি, রক্ত পড়ছে তো। লাগবে না। ওঠ বলছি। ঐশী তাড়াতাড়ি আরফানকে তুলে খাটে হেলান দিয়ে বসিয়ে দিল। ওর মুখের রক্ত ঐশী নিজের ওড়না দিয়ে মুছে দিতে লাগলো। পাগলের মতো লাফালাফি করছে। আমাকে একটু পানি দেবে ঐশী? ঐশী খুব দ্রুত রোবটের মতো টেবিল থেকে পানির গ্লাস নিয়ে আসলো। আরফান হাত লম্বা করলো পানি নেবে, কিন্তু ঐশী ওর হাতে না দিয়ে নিজেই খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষে আরফানকে শুইয়ে দিল। আলমারি থেকে নতুন ব্যান্ডেজ আর পট্টি নিয়ে ওর মাথায় ব্যান্ডেজ খুলে আবার নতুন ভাবে ব্যান্ডেজ করে দিতে লাগলো। ব্যান্ডেজ শেষ করে, এখন কেমন লাগছে রে? তুমি আমাকে ভালোবাসো না, তাই না? বাসি না তো।
তাহলে এগুলো করলে কেন? আমি তো এখানে পড়ে মরে যেতাম। আর নিজের সুন্দর ওড়না দিয়ে আমার রক্ত মুছে দিলে কেন? কেন দেওয়া যাবে না? যারা অনেক ভালোবাসে তারা এগুলো করে, এত যত্ন করে। তুমি তো আমাকে ভালোবাসো না, তা কেন করলে এসব? আমার সামনে কেউ বিপদে পড়লে তাকে আমি সাহায্য করি, তার মানে এই নয় যে আমি তাকে ভালোবাসি। ও ভালো, মানে এটা তোমার উদারতা? হুম। তাহলে কালকে অত রাতে আমার রুমে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতেছিলে কেন? এটাও কি তোমার উদারতা? কখন? কেন তুমি জানো না? তোর মাথায় হাত বুলিয়ে দিতেছিলে তার মানে এটা না যে আমি তোকে ভালোবাসি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি দিয়েছি। ও খুব ভালো বন্ধু। আচ্ছা, দিয়াকে ডাক দেবে? ঐশী দরজা কড়া নাড়তে লাগলো। কিছুক্ষণ পর দরজা খুলে দেওয়া হলো। ঐশী দেরি না করে সোজা রুমের থেকে চলে গেল। ভাইয়া তোর মাথায় আবার কি হলো? কিছু না, আবার রক্ত আসছিল, তখন ঐশী ব্যান্ডেজ করে দিয়েছে। তার মানে তোরা বিয়ে করতে রাজি আছিস? কুরবানি যখন দিবি বলে ঠিক করেছিস তাই হবে। ইয়াহু, ঐশী আমার ভাবি হবে। দাদি, ওরা রাজি আছে। আরে আমার কথাটা শোন। দিয়া দৌড়ে নিচে গেল। আরফান খাটে হেলান দিয়ে বসলো আর ভাবলো, আচ্ছা, ঐশীর মনের মধ্যে কি আছে? ও কি আমাকে সত্যিই ভালোবাসে? ঐশীর ব্যবহার দেখে মনে হয় ঐশী আমাকে প্রচুর ভালোবাসে, কিন্তু ওর কথাই তা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত করে দেয়। আমাকে যা তা বলে অপমান করে। মেয়েদের মন এত জটিল। যাক, বিয়েটা একবার করতে পারলে আমি আর ঐশীকে যেতে দেব না। যে কোনো উপায়ে ঐশীকে নিজের করে নেব, আর কখনো কষ্ট পেতে দেব না। কিছুক্ষণ পর আরফানের আম্মু এসে ভাত খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে চলে গেল। আরফান শুয়ে পড়ল। তখনকার কথাটা মনে পড়ল। ঐশী কত সুন্দর করে ওর মুখ থেকে নিজেকে ওড়না দিয়ে রক্ত মুছে দিচ্ছিল। মনে হচ্ছিল আরফানের বিয়ে করাবো। ঐশীর কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল আরফান। সন্ধ্যার কিছুক্ষণ আগে ওর ঘুম ভেঙে গেল। এখন মাথাটা একটু হালকা লাগছে। আরফান আস্তে করে রুমের বাইরে গেল। সবাই নিচে বসে বসে আড্ডা দিচ্ছে। টপিক হলো ওদের বিয়ে নিয়ে, বিয়ের আয়োজন কতটা বড় উৎসব করা হবে ইত্যাদি ইত্যাদি। আরফান আস্তে করে নিচে গেল। এই, আমাদের কাউকে ডাকলি না কেন? একা একা আসলি কেন? মাথায় আবার ধাক্কা লাগবে তো। না আম্মু, আর সমস্যা হবে না। মাথায় আর তেমন ব্যথা নেই, তাছাড়া ভালোভাবে ব্যান্ডেজ করা হয়েছে। হ্যাঁ, এবার যে ঐশী ব্যান্ডেজ করেছে এবার তো সেরেই যাবে। চুপ, বেশি কথা বলবি না। আয় এসে বস। আরফান কি আম্মুর পাশে বসতে যাবে, তখন ওর আম্মু আবারও বলে ওঠে, এখানে না, বৌমার পাশে গিয়ে বস, দেখি দুজনে কেমন লাগছে। না আম্মু, আমি এখানে বসবো। যা বললাম তাই কর। আরফানেরও তো ইচ্ছে করছিল ঐশীর পাশে বসতে। যাই হোক, গিয়ে বসলো। জায়গা অল্প, আরফানের গায়ের সাথে ঐশীর গা লেগে আছে। বাহ, কত সুন্দর লাগছে তোদের দুজনকেই। দাদি, তুমি বসো, তাহলে আরো সুন্দর লাগবে। তুমি যদি 70+ না হতে তাহলে তোমাকে বিয়ে করতাম। তাই নাকি? তা এখন কর। না দাদি, তোমার টিকিট কাটা হয়েছে জানি না কবে ফুটে যাও, আর একবার ফসকে গেলে আমি যে নিজেকে বাঁচাতে পারবো না। তোর মুখ পোড়া। ঐশী কোনো কথা বলছে না, ও একদম চুপ করে আছে। এভাবে অনেকক্ষণ আড্ডা দিল ওরা সবাই মিলে। পরিবারের সকলের সাথে বসে আড্ডা দেওয়ার মতো মজা আর নেই। রাতে খেয়ে দিয়ে উপরে গেল আরফান। রুমে যাবে তখনই খেয়াল করলো ছাদের দরজা খোলা। রাতে ছাদে কে যেতে পারে ভেবে আরফান আস্তে আস্তে ছাদে গেল। গিয়ে দেখে ঐশী ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এই এত রাতে কি করছো বউ? কি বললি? আরেকবার বল। বউ? আমি তোর কোন জন্মের বউ? আর আমাকে এইসব বলে ডাকবি না। আমার নাম ঐশী, নাম ধরে ডাকতে পারলে ডাকিস, না হলে ডাকার দরকার নেই। আরে আর কয়েকটা দিন পর তো তুমি আমার বউ হবে। সেটা মাত্র লোক দেখানো। আমি তোর বউ কোনোদিনই হব না। বিয়ে করলেই বউ হয় না। তোকে বিয়ে করেছি শুধু আম্মুর অনুরোধে। তোর মতো অনেক আরফান আমার পেছনে আছে। ও, তা অনেক আরফান আছে, কিন্তু আমি নেই, আর আমি তোমার আরফান হতে চাই। লাগবে না তোর মতো কাউকে। আচ্ছা ঠিক আছে, তো তুমি নিচে চলো, অনেক রাত হইছে, যাও গিয়ে ঘুমাও। যাচ্ছি, অত বলা লাগবে না। আমার সাথে তুই একদম কথা বলবি না। এই কয়দিন কথা বলিস নাই, খুব শান্তিতেই ছিলাম। কথা না বলে সত্যি কি শান্তিতে ছিলে ঐশী? খুব শান্তিতে ছিলাম, অনেক শান্তি। আমি এতটাই খারাপ যে দূরে থাকলে সবাই ভালো থাকে। আচ্ছা, অনেক রাত হয়েছে, যাও গিয়ে ঘুমাও। এই যাচ্ছি যাচ্ছি, আমি তোর এখানে বসে কি বিরতি করব? যত সব। ঐশী বকতে বকতে চলে গেল। আরফান দোলনায় বসে পড়ল। রাতের আকাশ দেখলে মন ভালো হয়। আর ঐশীটা কেমন কেমন করে কথা বলছে।
মেয়েটা প্রথমে কত সুন্দর করে দুষ্টুমি করে কথা বলতো, কিন্তু এখন আর বলে না, মুখে যেন নিম পাতা। আরফান ওভাবেই ছাদে বসে আছে। বেশ খানিকক্ষণ পর ঐশী আবার আসলো। এই, তুই যেন ভাবিস না আমি তোর জন্য ছাদে আসছি। আমি কিন্তু চপ্পল নিতে আসছি। আমি ভুল করে ছাদে চপ্পল ফেলে গেছি। ও আচ্ছা, নিয়ে যাও। তুই এত রাতে এখানে কি করছিস? তোমার চপ্পল পাহারা দিচ্ছিলাম। তুই হয়তো ভাবছিস তোকে দেখতে আসছি। এটা ভেবে থাকলে ভুল ভাবছিস। কে আমি যে আমাকে দেখতে আসবে? একটা খ্যাত মার্কা গাইয়া, আর আপনি কত বড় মনের মানুষ। আরফান, যা এখান থেকে, যত সব। আমারই ভুল, রাতে কেন নিজে চপ্পল নিতে আসলাম। রাতে তো আর চপ্পল পায়ে দেব না। এই বলে ও আবার বকতে বকতে চলে গেল। ঐশী আর তা দেখে আরফান হাসতে হাসতে বলল, হি হি হি, রাত 1টার সময় ছাদে আসছে জুতা নিতে। আরফান আবারও দোলনায় হেলান দিয়ে আকাশ দেখতে লাগলো। আজও চাঁদের জ্যোৎস্না আছে, তবে সেই জ্যোৎস্নার উজ্জ্বলতা আর তেমন নেই। তবুও তাকে দেখতে ভালো লাগছে। আকাশের বুকে একদল মেঘ ভেসে বেড়াচ্ছে। প্রায় 20 মিনিট পর ঐশী আবার আসলো। এই, এবার আর চপ্পল না, আমার ইয়ারফোন ফেলে গেছিলাম, তাই নিতে আসছি। কোথায় তোমার ইয়ারফোন? ওই তো রেলিং এর উপর বাঁধানো আছে। আচ্ছা যাও, নিয়ে যাও। নিয়েই তো যাচ্ছি। ভালোভাবে দেখে নাও, আরো কিছু আছে কি? যে জিনিসটা নিতে আসতেছি তা তো নিতে পারতেছি না। কিছু বললে? না, তোকে আমি কি বলবো? আমি তোর সাথে কেন কথা বলবো? পাগল নাকি আমি তোর সাথে কথা বলবো? ঐশী আবারও চলে গেল। আরফান জানে না এত রাতে ঐশী কেন বারবার ছাদে আসতেছে। আবার কিছুক্ষণ পর ছাদের দরজা খোলার শব্দ পেল। আবার কি ফেলে গেছো? ভাইয়া, তুই এত রাতে ছাদে কেন? রুমে জাগিয়ে শুয়ে পড়, ঘুমা, না হলে আবার মাথা ব্যথা করবে। তুই এত রাতে ছাদে আসলি কেন? তোকে কে বললো আমি ছাদে? উই, না, কেউ বলেনি। আমি এমনি দেখলাম তুই রুমে নেই, তাই ছাদে আসলাম। রুমে না থাকলেই ছাদে থাকবো, তোকে কে বললো? তুই কিভাবে জানলি? অত কথা বাদ দে, নিচে চল, ঘুমাবি। আর রাত জাগিস না, শরীর খারাপ করবে। ওরে বাবা। চল তো। আরফানকে একরকম টেনে নিচে নিয়ে গেল দিয়া। ওরও ঘুম পাচ্ছিল, তাই রুমে গেল। কিন্তু রুমে গিয়ে তো অবাক আরফান। ওর ডাউট লাগলো, নিশ্চয়ই ওর রুমে কেউ ঢুকেছিল আর আরফানের বেডে শুয়েছিল। বেডটা এলোমেলো, মানে কেউ শুলে বেড কভারটা এলোমেলো হয়ে যায়, ঠিক তেমনি। কিন্তু আরফানের যতদূর মনে পড়ে ওর বেড দিয়া সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিল। আর বেশি কিছু না ভেবে বালিশে শুয়ে পড়লো। বালিশেটা কিসের গন্ধ? অনেক পরিচিত ওই গন্ধটা। আর সমস্যা, বেডের বেশ সুন্দর গন্ধ। এত পারফিউমের গন্ধ আরফান আগে পেয়েছে মনে হয়। এই পারফিউম তো ঐশী ব্যবহার করে। তাহলে এই বেডে কি ঐশী শুয়েছিল? অনেক রাত হয়েছে, তাই তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়লো আরফান, আর কিছু না ভেবে। একেবারে ঘুমে সকাল। পাখির মিষ্টি কলকল শনিতে ওর ঘুম ভেঙে যায়। আজব তো, 10টার সময় পাখি ডাকে। কালকে রাতটা বেশ কেটেছে। আরফান ফ্রেশ হয়ে বাইরে আসলো, গিয়ে আম্মুর পাশে বসলো। ময়না, মাথায় আর ব্যথা আছে নাকি? না আম্মু, এই ব্যান্ডেজ আর রাখতে ভালো লাগে না, খুলে ফেলে দেই। ঐশী, আরফানের মাথার ব্যান্ডেজটা খুলে পরিষ্কার করে দাও তো। আর দেখো আর ব্যান্ডেজ করা লাগবে কিনা। ঐশী বাধ্য মেয়ের মতো আরফানকে ওর রুমে নিয়ে গিয়ে মাথার ব্যান্ডেজ খুলতে লাগলো। জানো, কালকে রাতে আমার রুমে একটা পরী আসছিল। আমি বাচ্চা না যে তোর রূপকথার গল্প শুনতে বসবো। না, সেই পরীটা তার পারফিউমটা তোমাকে দিয়েছে নাকি? মানে কি? ওই পরীটার পারফিউম আর তোমার পারফিউমের গন্ধ একই, খুব মিষ্টি গন্ধ। কি যাতা বলছিস? সত্যি বলছি, সেই পরীটা আমার খাটে শুয়েছিল, তার গায়ের মিষ্টি গন্ধ আমার খাটে লেগে গিয়েছে। সেই গন্ধটা আমাকে পাগল করে দিচ্ছে। সেই গন্ধটা তোমার থেকেও পাওয়া যাচ্ছে। তোর মাথায় কি আর ব্যথা আছে? না, নেই তো। তাহলে আর ব্যান্ডেজ দেব না। এবার রক্তের দাগগুলো পরিষ্কার করে দে। ঐশী কাঁচির আগায় তুলে দিয়ে হালকা গরম পানি দিয়ে ক্ষত জায়গার আশপাশ পরিষ্কার করে দিচ্ছে। আরফানের ঘাড়ে দুষ্টু বুদ্ধি চাপলো। আ আরফানকে অবাক করে দিয়ে ঐশী ওকে জাপটে ধরলো। ঐশী মনে করে যে আরফান মাথায় ব্যথা পেয়েছে। কি ফিলিংস! হি হি হি, কত বোকা! হি হি হি। ঐশী আরফানকে ছেড়ে দিয়ে রাগীভাবে তাকালো। তার মানে তোর লাগে নাই? হি হি হি, এত ভালোবেসে ড্রেসিং করে দিচ্ছ, আর লাগবে কেন? আমি তো মজা করেছি। কে তোকে ভালোবাসে? শোন, আমি আবারও বলছি, আমি ভালোবাসি না তোকে। তাহলে তো ঘৃণা করো, তাই না? আমি খারাপ, খ্যাত, তারপর ছেঁচড়া।
আমার সাথে কোনোদিন এমন মজা করবি না। আচ্ছা ঠিক আছে, চলে গেলে বুঝবে কতখানি জায়গা জুড়ে ছিলাম। তোর কথা আমার ভালো লাগছে না। আচ্ছা তুমি তাহলে যাও, আমার আবার ঘুম পাচ্ছে, কালকে সারা রাত জাগা। শরীর খারাপ করবে তো এত রাত জাগলে। আর শরীর খারাপ? আচ্ছা ঠিক আছে, ঘুমা তাহলে। তুমি খাইছো সকালে? খাই আর না খাই সে কথা তোকে কেন বলবো? সরি। ঐশী চলে যেতে লাগলো। জানো ঐশী, আমার না বুকের বাঁ পাশে ব্যথা করে কেন? যখন তুমি বলো আমাকে ছেড়ে চলে যাবে। থুর। আরফান আবার ঘুম দিল। কালকে সারা রাত জাগা, আর ওর প্রচুর ঘুম পাচ্ছে। দুপুরে ঘুম ভাঙলো, গোসল করে নিচে গেল। সবাই খাওয়ার টেবিলে বসে আছে। আরফান ওর চেয়ারটা টেনে বসলো। খাওয়া শেষ হতেই ওর আব্বু বলে, তাহলে বিয়ের সমস্ত আয়োজন শুরু করে দিলাম। বেশি আয়োজন করে কি লাভ? আমার ছেলের বিয়ে সারা গ্রাম জানবে, ধুমধাম করে বিয়ে হবে, অনেক হইচই হবে। তোরা আজকে যাবি সমস্ত মেহমানদের নিমন্ত্রণ করতে। তোরা মানে? তুই যাবি, তোর বর যাবে, টিয়া যাবে। আমি যাব না, আমার মাথায় এখনো ব্যথা। মিথ্যা বললাম। আজকে না। আচ্ছা ঠিক আছে, তোর কাকাকে পাঠিয়ে দেব। ফাও কাজে এত টাকা নষ্ট করার কোনো মানে নেই। আরফান কথাটা বলায় ঐশী ওর দিকে আর চোখে তাকালো। আরফান তাড়াতাড়ি রুমে চলে গেল আর বলতে লাগলো, হি হি হি, এত ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকায় কেন? আরফান বিকালে রুমের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বন্ধুদের ইনভাইট করছিল ওর বিয়ের জন্য। পেছন থেকে ঐশী এসে, এই তুই সবাইরে ইনভাইট করছিস, এমন ভাবে মনে হচ্ছে আমি তোর সাথে সারা জীবন সংসার করুম। করবেই তো, আমি জানি আমার ঐশীটা আমার সাথে মজা করছে, সে আমাকেও ভালোবাসে অনেক। তুই ভুল ভাবছিস, তোকে আমি কোন দুঃখে ভালোবাসবো? আচ্ছা একটা কাজ করবে, তাহলে আমি বিশ্বাস করব যে তুমি আমাকে ভালোবাসো না। কি কাজ? আমার মাথায় হাত রাখো। এই আমি কেন তোর মাথায় হাত রাখবো? আমাকে ভালোবাসো না সেটা প্রমাণ করার জন্য হাত রাখো তো। ঐশী আরফানের মাথায় ওর হাত রাখলো। আরফান আবারও বলে, আমি যা বলবো তুমি তাই বলবে না? বল। বলো যে তুমি আমাকে ভালোবাসো না। মিথ্যা বললে আমি সেটে যাবো। সাথে সাথে ঐশী ওর হাত নামিয়ে নিল আরফানের মাথা থেকে। কি হলো, হাত নামিয়ে নিলে কেন? তোর মাথায় ময়লা, আমি আমার হাতে ময়লা লাগাতে চাই না। জীবনে মাথা পরিষ্কার করিস? না করি না, তুমি প্রতিদিন পরিষ্কার করো। তুই যেন একদম আমার সামনে আসবি না। আচ্ছা আমি তোমার সামনে না আসলে তুমি খুশি হবে? খুশি হব। হি হি হি, আমি তো তোমাকে খুশি হয়ে দিব না। এখন থেকে প্রতিদিন জ্বালাবো, তারপর আস্তে আস্তে হারিয়ে যাব। কোথায় যাবি হারিয়ে? তুমি তো চলে যাবে তাই বললাম। হ্যাঁ যাবই তো। আমি কি তোর সাথে থাকবো? থাকবো না আমি তোর সাথে। কেন থাকবো আমি? বিয়ের কয়দিন পর চলে যাবে? জানি না, তবে খুব তাড়াতাড়ি। তোর সাথে থাকার চেয়ে একটা পাগলের সাথে থাকা ভালো। আমাকে তাহলে সেই পাগল বানিয়ে নাও। থুর। সন্ধ্যায় সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। আরফান কি ঐশীর পাশে বসলো। বাবা, একেবারেই বউয়ের পাশে গিয়ে বসছে। চুপ, বেশি কথা বলিস না। তোর কত সুন্দর কপাল দেখছিস, বিয়ের আগে বউয়ের পাশে বসেছিস। আগে থেকে জানতে পারছি সম্পর্কটা কয়দিনের। বুঝিয়ে বল, আমি বুঝতে পারলাম না। ওসব কথায় মজা করে, ওর কথা বাদ দাও তো। আরফান রাতে খেয়ে দিয়ে রুমে যাচ্ছে, তখন ঐশী বলে, তুই সবার সাথে কি বলছিস? কই? দিয়ার সাথে কেন বললি যে সম্পর্কটা কতদিনের? মিথ্যা বলছি নাকি? না না, একদম সত্য কথাই বলেছিস। তুই এসব কথা বলে বোঝাতে চাস তুই কত মহান। ঐশী, তুমি ছোটবেলায় বলেছিলে আমার সাথে সবসময় ঝগড়া করবে, আমার সাথে থাকবে। তখন রাগ হতো আর এখন কষ্ট হয় সেই কথা মনে পড়লে। আরফানের রুমে গিয়ে শুয়ে পড়লো। তখন নজর গেল ঐশীর দেওয়া ঘড়িটার দিকে। আরফান টেবিল থেকে ঘড়িটা নিয়ে দেখতে লাগলো। ঘড়িটা ওর নিজের মতো বয়ে চলেছে। এই সময়টা কারোর জন্য একটু অপেক্ষা করে না। আরফান ঘড়িটা হাতে নিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। আরফান ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো একটা পরী এসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ও পরীটাকে ধরতে গেল, কিন্তু সে বাতাসে প্রজাপতি হয়ে উঠতে গেল। আরফান কত ডাকলো, তবুও পরী কথাটা শুনলো না। যাওয়ার সময় একগুচ্ছ মিষ্টি বেলি ফুল দিয়ে গিয়েছিল। কত সুন্দর মিষ্টি গন্ধ। আরফানের প্রিয় একটা ফুল এই বেলি ফুল। সকালে দিয়া ডেকে ঘুম ভেঙে দিল আরফানকে। ওই শয়তান সেমরি আমাকে ডাকলি কেন? কত সুন্দর একটা পরী আমাকে ফুল দিয়েছিল। তুই কি কিছু খাইছিস? কি ভুলভাল বলছিস? পরি আসবে কোথা থেকে? আর পরি কি ধাঁধা পড়েছে যে তোর মতো একটা অসুরকে ফুল দেবে? সত্যি ফুল দিয়েছে। কোথায় তোর সেই ফুল, দেখা আমায়। আরফান বালিশের নিচে হাত দিল। সত্যি সেখানে ফুল আছে।
সেই বেলি ফুল। ফুল দেখে দিয়া দাঁত খিচিয়ে বলল, মেরে পিছন গরম করে দেব। ফুল তোকে পুরি দিয়েছে? হ্যাঁ সত্যি বলছি, কাল রাতে দিয়েছে। ফুল তো ওই এই ফুল তো কি? কিছু না দিয়া, তুই বোকা। আরফান ফুলগুলোকে আয়নার সামনে সাজিয়ে রাখলো। আরফান হাতের দিকে তাকিয়ে দেখে ওর হাতে ঘড়ি নিজেই কি পড়েছিল নাকি ভাবতে লাগলো। ও তো ঘড়িটা পাশে নিয়ে শুয়ে পড়েছিল। তাহলে আরফান উঠে ফ্রেশ হয়ে নিচে যেতে গিয়ে ঐশীর রুমে নজর গেল। ঐশীটা কি করছে গিয়ে দেখে আসতে চাইলো। আস্তে আস্তে গিয়ে দেখে ঐশী ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছে। তাকিয়ে তো আরফান অবাক। এ কি, ল্যাপটপের স্ক্রিনে ওর ছবি কেন? ঐশী একে একে ছবিগুলো দেখছে। ঐশী আরফানকে দেখতে পেয়ে তাড়াতাড়ি ল্যাপটপ অফ করে দিল। কিছুটা ঘাবড়েও গেল। তুই আমার রুমে কি করছিস? কেন আসলি আমার রুমে? একটা মেয়ের রুমে ঢুকতে গেলে নক করতে হয়, এটা তুই জানিস না? এইটুকুন কাণ্ডজ্ঞান তোর হয়নি? এত বেয়াদব কেন? লুচ্চামি করতে আসছিস? তোমার ট্যাবে আমার ফটো কেন? ও, তুই তো ভাবছিস তোকে বিয়ে করব বলে তোর ছবির দিকে তাকিয়ে তোকে দেখছি। যদি এটা ভেবে থাকিস তাহলে ভুল। আমি তোকে কেন দেখতে যাব? আমার বান্দর দেখতে ভালো লাগে না। তাহলে ফটো কেন? শোন, তোর পিকগুলো আমার বয়ফ্রেন্ডকে দেখাচ্ছিলাম। আমি তাকে বলছিলাম যে এই সেই ছেলে যার সাথে আমার বিয়ে হচ্ছে, আর তোকে ডিভোর্স দিয়ে চলে যাব সেসব প্ল্যান করছিলাম। তোমার কি সত্যি বয়ফ্রেন্ড আছে? আছে তো, থাকবে না কেন? তাকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি। ছোট্টবেলা মানে? ওই চলে যাওয়ার পর থেকে তার সাথে আমার পরিচয় হয়, আর তখন থেকেই তাকে ভালোবাসি। তাকে বুঝি খুব ভালোবাসো? অনেক ভালোবাসি। আর এইভাবে হুটহাট করে রুমে আসবি না। সরি, ভুল করে ফেলছি। বুকে ব্যথা অনুভব করলো আরফান। ও যাকে ভালোবাসে সে অন্য কাউকে ভালোবাসে। ওর কপালটা মন্দ। আরফান মাথা নিচু করে চলে আসছে। ওই কি জন্য আসছিস? কোনো দরকার আছে? আরফান মাথা নেড়ে না বোধক জবাব দিল, দিয়ে আবার চলে যেতে লাগলো। তোর চার্জারটা দে তো, আমার ফোন চার্জ দিব। আমার রুমে আছে। তুই দিয়ে দে, আমি পাবো না। আচ্ছা চলো, আমি দিচ্ছি। ঐশী আরফানের পেছন পেছন আসতে লাগলো। আরফান মন খারাপ করে আছে। নিজের চার্জারটা ঐশীকে দিল আরফান। ঐশী চার্জারটা নিয়ে চলে গেল। আরফান খাটে মন খারাপ করে বসে রইল। তখন ঐশী আবার আসলো। কি হয়েছে? এটাই চার্জ হচ্ছে না, আর একটা দে। নতুন চার্জার, চার্জ হচ্ছে না কেন? আমি কিভাবে জানবো? ফোনটা এদিকে দাও দেখি। আরফান ফোনে চার্জার গুঁজে দিতেই দেখে চার্জ উঠছে, তবে 70+ চার্জ। এই তো উঠছে। এখানে উঠছে, আমার ওই রুমে উঠছে না। থাক, এখানেই উঠুক। ঐশী কি আরফানের খাটে ওর ফোনের পাশে বসলো আর বলতে লাগলো, এখানে বসেছি তাই বলে তুই ভাবিস না যে আমি তোর জন্য বসেছি। বসে বসে ফোনে চার্জ দিচ্ছি। কে আমি যে আমার জন্য বসবে? তাই তো, তুই কে? ঐশী আরফানের রুমে বসেছে তাই ও চলে আসলো। বসে কি করবে? ঐশী তো অন্য কাউকে ভালোবাসে। কিছুক্ষণ পর ঐশী রুম থেকে চলে গেল। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। অবশেষে আজ আরফান ঐশীর বিয়ে। সবাই কত আনন্দ করছে। অনেক আনন্দ আর উল্লাসের মধ্যে দিয়ে বিয়ে হয়ে গেছে। সবাই দল বেঁধে আসছে বিয়ের কোণে দেখতে। 9টার দিকে ঐশীকে বাসর ঘরে স্থানান্তর করা হলো। আর আরফান বসে আছে সকলের সাথে। সবাই কত মজা করছে। চাচাতো ভাবিরা বলছে আজকে দেবর আমার বিড়াল মারবে ইত্যাদি, আরো কত মজা করছে। কিন্তু আরফানের ভেতরটা পুড়ে যাচ্ছে। সবার কাছে এই দিনটা আনন্দের হলেও ওর কাছে কষ্টের। এক একটা সেকেন্ড গেলেই বুকের ভেতর কেঁপে কেঁপে উঠছে। আরফান যেন ঐশীকে হারাতে বসেছে, কারণ ঐশী তো বিয়ের পরে চলে যাবে। আর আজকে তো বিয়ে হলো। সবাই কত মজা করছে। সবাইকে খুশি রাখার জন্য আর কাউকে সত্যি ঘটনা না জানানোর জন্য আরফান মুখটায় একটা মিথ্যে হাসি নিয়ে আসছে। তা দেবরজি, রাত তো অনেক হলো, যাও গিয়ে কাজ শুরু করে দাও, বিড়ালটা মেরো। দূর, বাজে কথা বলো কেন? বাজে হলেও তো এটা আজকে করতে হবে। আরফানকে প্রায় 12টার দিকে রুমে পাঠিয়ে দেওয়া হলো। রুমটা কত সুন্দর করে সাজানো, কত ফুল, সারা রুমটা ফুলের গন্ধে ভরে গেছে। কোনো ইলেকট্রনিক লাইট নেই, মোমবাতিতে রুমটা আলোকিত হয়েছে। কিন্তু এগুলো সব আবেগের বশে, কারণ আরফান রুমে গেলেই ঐশী ওকে অপমান করবে, কত বড় বড় কথা শোনাবে। আরফান ভয়ে ভয়ে এগিয়ে গেল। ঐশী খাটের ওপর বসে আছে। বাসর রাত, এই দিনটা নিয়ে সবার কত স্বপ্ন থাকে। সবাই এই বয়ঃসন্ধি কাল থেকে বাসর রাতের স্বপ্ন দেখে। আর আরফানও সবার মতো দেখেছে, কিন্তু এখনই অপমান শুনতে হবে। আর অপমানটা যে করবে, আরফান তাকে ভালোবাসে, কিন্তু সে নাকি অন্য কাউকে ভালোবাসে। আরফান ভীত হয়ে এক পা করে এগিয়ে গেল। আজ একটা মধুর রাত। আরফান চায় না কোনো ঝামেলা হোক, তাই ও একটা বালিশ নিয়ে সোফায় শুতে যাচ্ছে। এই বালিশ নিয়ে কই যাও? কেন সোফায়? কেন খাট নেই?
খাটে তো আপনি আছেন। তো কি হয়েছে, খাটে আসো। না থাক, আপনি খাটে থাকুন, আবার অপমান করবেন নাকি? এই বলে আরফান সোফায় শুয়ে পড়ল। তোকে বললাম খাটে এসে শুতে। আরফান উঠে গিয়ে খাটে বসলো। এখানে শুয়ে পড়। কেন? বেশি কথা না বলে যা বলছি তাই কর। আচ্ছা। আরফান বালিশটা নিয়ে একদম খাটে গা ঘেঁষে শুয়ে পড়লো। ঐশী ওর থেকে 2 ফিট দূরে। বল, অবশেষে বিয়েটা হয়েই গেল। কত স্বপ্ন ছিল, সব মিশে গেলি প্রকৃতির নীল লিনিমায়। আমি তো খুব তাড়াতাড়ি চলে যাব। কবে যাবে? পিয়ালকে বলেছি, সে পাসপোর্ট তৈরি করে দেবে। পিয়ালকে? কে আবার? আমার বয়ফ্রেন্ড, আমার কলিজা, যাকে আমি অনেক ভালোবাসি। ও। নতুন করে মেয়ে দেখ বিয়ে করার জন্য। হার বিয়ে? বিয়ে মানুষের একবার হয়, আর আমারও একবার হয়েছে। কেন, আমি চলে গেলে কি তুই এইভাবেই সিঙ্গেল থাকবি? কে বলল আমি সিঙ্গেল? আমার তো একটা তুমি আছো, যদিও সাথে নেই তবুও মনে আছো, আর সব সময় থাকবে। আমি কি তোর মনে আছি? আছোই তো, আর সারা জীবনই থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, আমি তো তোকে ভালোবাসি নাই, আমার সাথে তোর তো তেমন কোনো স্মৃতি নেই, তো আমি কেন তোর মনে? কে বলল তোমার সাথে আমার স্মৃতি নেই? সব থেকে বেশি স্মৃতি তো তোমার সাথে। মনে করে দেখো সেই ছেলেবেলা, মনে করো সেই রোমাঞ্চকর দিনগুলো। ওগুলো কিভাবে ভুলি বলো? ওগুলো আঁকড়ে ধরেই সারা জীবন পার করে দেব। তাই বুঝি? তুই যেভাবে কথা বলছিস তা রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে। আচ্ছা, বেশি কথা না বলে চুপচাপ ঘুমা। আচ্ছা, তুমি তো তোমার সেই ভালোবাসার মানুষের সাথে চলে যাবে, তার সাথে সুখে সংসার করবে। আমার কথা কি তোমার মনে থাকবে? কয়েক বছর পর পর দেখতে এসো, হয়তো আসবে না, কারণ আমি তো তোমার লাইফটা হেল করে দিয়েছি। চলে গেলে তো বেঁচে যাও, তবে হঠাৎ একদিন এসেই চমকে যাবে। তোমার একাকিত্ব আমাকে হাসতে শেখাবে। আমি সবার সাথে থাকবো, কিন্তু সবাই নিশ্চুপ থাকবো, কেউ কারোর সাথে কথা বলবো না। কোথায় থাকবি? কোনো এক কবরস্থানে হাজারো লাশের ভিড়ে। গাঞ্জা টানছোস? চুপচাপ ঘুমা, বেশি কথা না বলে। সারাদিন প্রচুর ধকল গেছে। আরফান চোখ বন্ধ করে ঘুমোতে চেষ্টা করলো, কিন্তু ঘুম যে আসতে চাইছে না। কিভাবে আসবে ঘুম? যাকে ভালোবাসে সেই তো ওর থেকে দূরে চলে যাবে। একই খাটে শুয়ে আছে, তবুও কত ব্যবধান। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো আরফান। সকালে অপ্রকাশিতভাবে ওর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে আরফান ঐশীর ওপর শুয়ে রয়েছে, ঐশীকে 2 হাত দিয়ে জড়িয়ে। ঐশী ওর দিকে তাকিয়ে আছে, রেগে আছে মনে হয়। আরফান তাড়াতাড়ি ঐশীকে ছেড়ে দিল। সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমি না বুঝে। ছাড়লি কেন? সারা রাত তো শান্তিতে ঘুমাতে দেস নাই। কালকে রাগে তো খুব করে একদম খাটের এক পাশে ছিলি, দেখাচ্ছিলি যে তুই কত চরিত্রবান। তো রাতে আমার সাইডে এসে আমার সাথে লুচ্চামি করতে চাইছিলি, লুচো ছিলে কোথাকার। আমি হয়তো ঘুমের মধ্যে করেছি, কিন্তু বিশ্বাস করো আমি জেগে থাকলে তোমার দিকে তাকাতাম পর্যন্ত না, তাই তো আমি সোফায় থাকতে চাইছিলাম। আমারে ভুল, খাল কেটে আমি কুমির নিয়ে আসছি, সেই জন্য আর কিছু বলতে পারছি না। প্লিজ কিছু মনে করো না, আমি না জেনে এমনটা করেছি। লুচ্চামি করে আবার ক্ষমা চাস? আমি সত্যি বলছি, আমার এতে কোনো হাত নেই। আচ্ছা যা, ঠিক আছে, কি আর বলবো। যাই হোক, যতই হোক, তুই আমার বিয়ে করা স্বামী, যদিও খুব তাড়াতাড়ি চলে যাব। ঐশী চলে গেল ফ্রেশ হতে, আর আরফান ভাবতে থাকে, এটা আমি কি করলাম? আচ্ছা, আমার ঘুম তো খারাপ ছিল না, কিন্তু এ কি হতে গেল? এখন ঐশীর সামনে মাথা নিচু হয়ে গেল। আরফান খাটে মন খারাপ করে বসে রইল, কিন্তু ড্রেসিং টেবিলের আয়নায় চোখ পড়তেই অবাক। আরফান তাড়াতাড়ি আয়নার কাছে গেল। ওর ঠোঁটে লিপস্টিকের দাগ, আর মুখেও আছে। এটা তো কারোর ঠোঁটের দাগ। কেউ কিস করলে যেমন দাগ হয়, ঠোঁটটা লাল হয়ে আছে, বেশ লাল লিপস্টিক। তখন ঐশী বাথরুম থেকে বের হলো। আমার মুখে লিপস্টিকের দাগ কেন? আরফানের কথায় ঐশী আমতা আমতা করে বলে, আমি কিভাবে জানবো? তোর মতো লুচ্চা ঠোঁটে লিপস্টিকের ছাপ কিভাবে? তুই কি ভাবছিস আমি সেটা তোর ঠোঁটে, তোর সমস্ত মুখে কিস করেছি? তোকে আমি কোন দুঃখে কিস করতে যাব? তাহলে লিপস্টিক আসলো কোথা থেকে? আমি জানি না, আমার কাছে কেন জিজ্ঞেস করছিস? যা গিয়ে ধুয়ে ফেল, কেমন বাজে দেখাচ্ছে। আজব তো, কিভাবে লাগলো লিপস্টিক আরফানের গালে ঠোঁটে। ও গিয়ে ফ্রেশ হয়ে নিলে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে রুমে সবাই এসেছে। ঐশীর চারপাশে সবাই বসে গল্প শুরু করে দিয়েছে। দাদি বলছি, রাত কেমন কাটলো? বিড়াল মারছো তো? আরফানের ওখানে থাকলো না, ঐশী আছে। আরফান ওর সামনে যেতে লজ্জা পাচ্ছে, বাইরে গিয়ে মেহমানদের আপ্যায়ন করছে। ব্যস্ততার মধ্যে দিয়ে পার হলো আজকের দুপুর। বিকেলবেলাতে আরফান ব্যালকনিতে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, জানি না কিসের কষ্ট। খুব তাড়াতাড়ি ঐশী চলে যাবে, আর কয়েকটা দিন, তারপর আরফান ঐশীকে হারিয়ে ফেলবে। পেছন থেকে, ওই লুচু, কি ভাবছিস? কিছু না। মিথ্যা বলছিস?
মিথ্যা বলিস না, ভালো করেই দেখছি তুই মন খারাপ করে কি চিন্তা করছিলি। কই কিছু না, আমি কেন চিন্তা করতে যাব? আমার সাথে মিথ্যা বলিস? আমি দেখলাম তুই মন খারাপ করে দাঁড়িয়ে আছিস। ধুর, আমি কেন মন খারাপ করতে যাব? আমি তো সব থেকে সুখী মানুষ। ওই লুচু, কি হয়েছে রে? মন খারাপ করে আছিস কেন, বল না আমায়। বললাম তো মন খারাপ করে নেই। দুপুরে খাইছিস? হুম, আবার মিথ্যা কথা। তুই দুপুরে কখন খাইলি? খেয়েছি। মিথ্যা কথা বলিস না। আমি তোকে খেয়াল করেছিলাম, তুই মোটেও খাস নাই। তুই মিথ্যা বললি কেন? খেতে ইচ্ছে করছে না। কেন খেতে ইচ্ছে করছে না? চল, এক্ষুনি খেতে হবে। ঐশী জোর করে আরফানকে টেনে নিয়ে গেল খাবারের জন্য। ঐশী নিজে আরফানকে খাবার বেড়ে দিল। খেয়ে নে তাড়াতাড়ি। আমার খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না। ভালো মুখের পাত্র তুই না, বাজে কথা শুনতে চাস? চুপচাপ খেয়ে নে। আরফানও ক্ষুধা লেগেছিল, তাই খেয়ে নিল। তাড়াতাড়ি খাওয়া শেষ করে ছাদে দাঁড়িয়ে আছে আরফান। ঐশী আবার আসলো। আম্মু নিচে ডাকে। আরফান নিচে গেল। কি হয়েছে? মেহমানরা সবাই চলে যাচ্ছে, যাও গিয়ে বিদায় জানাও। আরফান গিয়ে সকল আমন্ত্রিত অতিথিদের বিদায় দিতে লাগলো। রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে আরফান রুমে যেতে লাগলো। রুমে ঐশী আছে, তাই সোজা ছাদে গেল। কিছুক্ষণ পর ঐশী ছাদে আসলো। আরফান ঐশীকে ভুলবার জন্য যত দূরে থাকছে, ও নড়ে চড়ে সেই আরফানের পাশেই চলে আসছে। একা একা কি করা হচ্ছে? কিছু না। মন খারাপ কেন রে তোর? তুমি চলে যাবে কবে? আচমকা আরফানের গালে দুটো থাপ্পড় মেরে দিল ঐশী। আরফান তো গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ মারলো কেন? বুঝতে পারছি না তো যে তোকে কেন মারলাম। আমি এখন কি করলাম? বুঝতে পারবি না, তোর তো সেই জ্ঞানটুকুও নেই। তুই আসলেও গাধা, কিছুই বুঝিস না। আমি তো বুঝতেই পারছি না কি করলাম এখন আমি। মারলে কেন? তোকে তো আরো মারা উচিত, সারা দিন পেটানো উচিত, মেরে রেস্ট নিয়ে আবার মারতে হবে। তুই কি কিছুই বুঝিস না? কি? না বললে কিভাবে বুঝবো? আরফান, আমি তোকে ভালোবাসি, এটা তুই কি বুঝিস না? কেন রে, তুই কি আমাকে একটুও বুঝতে পারিস না? ঐশীর কথাগুলো বলে কান্না করে দিল। আর ঐশীর কথায় বেশ অবাক হলো আরফান। ঐশী ওকে ভালোবাসে? তুমি তো বলো নাই যে আমাকে ভালোবাসো। তুমি না বললে কিভাবে বুঝবো? কচি খোকা, তোকে কি ঢোল পিটিয়ে মাইক বাজিয়ে বলতে হবে যে তোকে ভালোবাসি? তুই আমার ব্যবহার দেখে বুঝিস না যে আমি তোকে ভালোবাসি? না বললে কিভাবে বুঝবো ব্যবহার দেখে? কুত্তা, তুই বুঝিস না আমি এখানে কেন আসলাম? শুধু তোর জন্য। আমি তো আম্মুদের সাথে আরো কয়েকদিন পর আসতে পারতাম, কিন্তু তোকে দেখার জন্য আমি আর থাকতে পারছিলাম না। তাই তাদের আগে আমি একা একা চলে আসলাম শুধু তোর জন্য। আর তুই নিজের পরিচয় গোপন রাখলি, আর আমাকে আপনি আপনি করে বলা শুরু করলি। কি আমি নাকি মেম সাহেব? তোকে বারবার ইঙ্গিত যেই যে তোকে আমি ভালোবাসি, কিন্তু তুই তো কচি খোকা, কিচ্ছুই বুঝিস না। রাতে গিয়ে তোর রুমে কান্না করা, তোকে দেখার জন্য রাত 2টার সময় ছুতোনা ছুতোয় বারবার ছাদে আসা, এগুলো কি ভালোবাসা না আরফান? আর কতভাবে বোঝাতে হবে রে তোকে? আর কালকে রাতে আমি তোকে কিস করি, তাও বুঝিস না যে কে করলো? এই ঘরে তুই আর আমি ছিলাম, তো তোকে কি ভূত এসে কিস করবে? তুই চাস আমি চলে যাই? ঠিক আছে, চলেই যাব, একদম আটকাবি না আমায়। ঐশী কান্না করতে করতে নিচে চলে যেতে লাগলো। কিন্তু এবার আর ভুল করলো না। আরফান ঐশীর হাত ধরে একটানে নিজের বুকের ভেতর নিল, শক্ত করে জড়িয়ে ধরে রইল। কুত্তা, হারামি, শয়তান, গাধা, ছাড় আমাকে। কেন ধরলি আমাকে? অনেক ভুল করেছি, আর না, আর কোথাও যেতে দেব না। ছাড়লি আমাকে, আমি চলেই যাব। আর যেতে দেব না, সারা জীবন আগলে ধরে রাখবো। আরফান ঐশীকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ঐশী নিজেকে ছাড়াতে লাগলো, কিন্তু আস্তে আস্তে নিজেকে সঁপে দিল আরফানের বুকে। ঐশী একসময় আরফানকে শক্ত করে চেপে ধরে রইল। ঐশী ফুপিয়ে ফুপিয়ে কান্না করে যাচ্ছে। এই কান্না করো কেন? এবার তো শুধু ভালোবাসবে। তুই কত বদলে গেছিস। মোটেও না, আমি ঠিক আগের সেই দুষ্টু আরফান আছি। তাহলে বিদেশ থেকে আসলেই কেন বললি না যে ভালোবাসি? চলো দোলনায় গিয়ে বসি। আরফান গিয়ে ছাদে দোলনায় বসলো, আর ঐশী ওর বুকের ভেতর গুটি মেরে শুয়ে আছে। আরফান ঐশীকে শক্ত করে ধরে দোলনার রেলিংয়ে হেলান দিয়ে আছে। জানো ঐশী, তুমি যেদিন আসছিলে আমার ইচ্ছে করছিল দৌড়ে এগিয়ে জড়িয়ে ধরে বলতে ভালোবাসি তোমায়, কিন্তু ভয়ে বলতে পারিনি, কারণ তুমি বিদেশ থেকে আসছো। তুমি কি আমার কথা মনে রাখছো? থুর বোকা ছেলে, আমার মনে তুই সবসময়ই আছিস। তাহলে সেদিন প্রপোজ করেছিলাম, তা তুমি রাজি হওনি কিল্লাই? ছোট্টবেলাতে আমার কোনো জিনিস যদি তোর পছন্দ হতো তুই নিয়ে নিতিস, আমি না দিলে জোর করে ছিনিয়ে নিতিস। কিন্তু
তোর আমাকে পছন্দ হলো, কেন জোর করে নিয়ে নিলি না আমাকে? জোর করে নিয়ে নিবি তো আমাকে। তার মানে জোর করে নিতে হবে তোমাকে? খুব জোর করে নিয়ে নিবি আমায়, কোথাও যেতে দিবি না, সারা জীবন ঠিক এইভাবেই বুকের ভেতর আগলে রাখবি। তা না হলে ছোট্টবেলাতে যেমন পিটাইতাম ঠিক তেমনি পিটাবো। ঐশীর মায়ের মনে আছে তো? মনে থাকবে না? এখনই তো 2 পিস দিলে। আমার পাগলটার কি খুব লাগছে? আসো আদর করে দিই। ব্যথা কমে গেছে? একদম। এবার চুপ করে ঘুমাও। এই রুমে চলো, রাত হয়েছে, রাতে ছাদে থাকতে নেই। আচ্ছা চলো। আমি যেতে পারবো না, আমাকে কোলে তুলে নিতে হবে। অসম্ভব, আমি এই ময়দার বস্তা চাকাইতে পারুম না। কি? আমি ময়দার বস্তা? যদিও একটু ওজন বেশি হয়েছে, তবু আমি স্বাভাবিক, মোটেও ময়দার বস্তা নই। আমি তোমাকে নিচে নিয়ে গেলে আমাকে কি দিবে? নিজের বউকে ভালোবেসে কোলে তুলে নিয়ে যাবে, এতে আবার সার্থক হচ্ছ? না তা না, কিন্তু কথাই আছে নারী পুরুষ সমান অধিকার, সেই হিসাবে আমাকেও কোলে তুলে নিতে হবে। আসছে। আর আমি কি তোমাকে তুলতে পারবো? আমার গায়ে শক্তি নেই? না তো, তোমার গায়ে সেই হেব্বি জোর আছে। তাই নাকি? কিভাবে জানলে? এখনো আমার গাল ব্যথা করছে। খুব লাগছে নাকি বাবু? আরফান দুগালে হাত দিয়ে ঐশী জিজ্ঞেস করলো, আমাকেও কোলে নিলেই সেরে যাবে? না, আমি পারবো না। দেখো সবকিছু সমান সমান। আমি সিঁড়ি থেকে বারান্দা পর্যন্ত, আর তুমি বারান্দা থেকে রুম পর্যন্ত, আর কোনো কথা নয়। ও আরফান, আমি পারবো না। নিশ্চয়ই পারবে। আমি তোমাকে বারান্দা পর্যন্ত নিয়ে যাব, আর বাকিটা তুমি। আমি পারবো না। চেষ্টা তো করবে, আর আমি পারলে তুমিও পারবে। আরফান ঐশীকে নিজের কোলে তুলে নিল। সাথে সাথে ঐশী আরফানের গলা জড়িয়ে ধরল, খুব শক্ত করে ধরে আছে। আর ঐশীর চোখ আরফানের চোখের দিকে। সে গলা জড়িয়ে ধরে আরফানের বুকে মাথা দিয়ে চোখ বন্ধ করলো। আরফান হাঁটতে শুরু করলো। ওর সত্যি অনেক ভালো লাগছে। নিজের বউকে কোলে নিয়ে হাঁটার মজাই আলাদা। আরফান তো ভেবেছিল এই ঐশী হেব্বি ভার হবে, কিন্তু না, ঐশীকে বহন করতে ওর কোনো কষ্ট হচ্ছে না। এভাবে সিঁড়িতে নেমে বারান্দা পর্যন্ত এসেই দাঁড়িয়ে গেল আরফান। কি হলো, থামলে যে? এবার তোমার পালা, আমার পৌষ মাস। এই দেখো, এটা ঠিক না। তুমি আমার কোলে উঠলে আমি চলতে পারবো না। সে আমি জানি না, আমাকে কোলে নিতে হবে ব্যাস। আমি পারবো না, আর এটা ছাড়া কোনো অপশন নেই। না, এটা তোমার সৃজনশীল না যে অপশন থাকবে, একটাই, আর আমাকে কোলে নিতে হবে ব্যাস। আমি যদি তোমাকে অনেক অনেক আদর দেই, তাহলে কি এটা বাদ হবে? ওমা, তুমি তো আমাকে আদর দেবেই। কোলে নিয়ে রুমে চলো, ওটা দ্বিতীয় রাউন্ডে। প্লিজ। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? কথাটা বলা শেষ, সাথে সাথে ঐশী আরফানকে কোলে তুলে নিল। আরফান ঐশীকে কপি করে ঐশীর গলা জড়িয়ে ধরলো। শয়তান। সোনা, যতই দাঁড়িয়ে থাকবে ততই তোমার কষ্ট। রুমে নিয়ে চলো। ঐশী আরফানকে নিয়ে যেতে লাগলো রুমে। আরফান ঐশীর গলা জড়িয়ে ধরে আছে। ও জানে ওকে বহন করতে হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু ভালোবাসে একটু কষ্ট করতে হয়। ঐশী আরফানকে বারান্দা থেকে কোলে তুলে নিয়ে সোজা রুমে চলে আসলো। আরফানকে খাটের উপর দুম করে ফেলে দিল। নিজের ব্যালেন্স হারিয়ে ঐশী আরফানের উপরে এসে পড়লো। আরফান সাথে সাথে ঐশীকে চেপে ধরলো। ফাজিল শয়তান, আমাকে দিয়ে নিজেকে বহন করাইছিস। আমি একটা সুযোগ পাই তোর ব্যবস্থা নেব। আমার বউটা যতই প্রতিশোধ নিক না কেন, সে আমাকে কষ্ট দেবে না। আমাকে সে অনেক ভালোবাসে। অনেক ভালোবাসি গো তোমায়। আমিও বাসি অনেক ভালো, শুধু আমার বউকে সারা জীবন এইভাবেই ভালোবাসতে হবে। সারা জীবন ভালোবাসবো। আমার পাগলটা। ঐশী, সবকিছু তো ধর শোধবোধ হয়ে গেছে। এবার তো তুমি আমার বুকের উপরে আছো, তাহলে আমি একদম না। এবার যদি কোনো আবদার করো তাহলে মাইর দেব। আমি তোমার বুকে থাকবো সারা জীবন। এর জন্যই তোমাকে কোনো মাইনে দেওয়া হবে না। শুধু ভালোবাসা কে হবে? বাসবো। এবার ঘুমাও। ঐশী আরফানের কপালে গোটা কয়েক পাপড়ি দিয়ে ওর বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আর আরফান ঐশীকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতে দেখে ঐশী আরফানের বুকে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। আরফানের কাছে ঐশীকে অনেক মায়াবী লাগছে। কিছু চুল ঐশীর মুখে এসে পড়েছে। আরফান হাত দিয়ে চুলগুলো ঐশীর কানের পাশে সরিয়ে দিল। ঐশী ছোট বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে শুয়ে আছে। আরফানের খুব ইচ্ছে করছে একটা চুমু দিয়ে ঐশীর ওই মিষ্টি ঠোঁটে, যা বাবা সেই কাজ। আরফান আলতোভাবে ঐশীর ঠোঁটের উপর একটা কিস করলো। ঐশী কেঁপে উঠলো। ভালো একটা ফিলিংস পেল আরফান, তাই আরো একটা কিস করলো। এই দুষ্টু, কি করছো? তুমি জেগে আছো? কিছু বললে না তো? কি বলবো? আমি তো আমার দুষ্টু বরটার ভালোবাসা অনুভব করছিলাম। হি হি হি। হাসতেছো কেন? এই, তোমাকে পরি মতো লাগছে। যা পাজি। যতই তেল মারো, আমি কিন্তু এখন আদর দিতে পারবো না। একটা না নিলে তো ছাড়বই না। সত্যিই কি দিতে হবে?
হুম, না দিলে এভাবে ধরে রাখবো সারা জীবন। সত্যি এভাবে ধরে থাকবে সারা জীবন? হুম। আচ্ছা, যখন হিসু লাগবে তখন কি করবে? ধুর তরি, কত সুন্দর একটা ফিলিংস নিয়ে আসছে আর তুমি ধুর খ্যাত একটা এখানে আসছে হিসু নিয়ে। ছি ছি ছি, পাগল একটা। আচ্ছা এবার ছাড়ো, আমি ফ্রেশ হয়ে নিচে যেতে হবে, আম্মুকে রান্নার কাজে সাহায্য করতে হবে। আমার পাওনা না দিলে আমি ছাড়বই না। কপালে একটা পাপ্পু দিয়ে। এবার ছাড়ো। না, ছাড়বো না। কেন? দিলাম তো। কপালে দিলে হবে না, ঠোঁটে দিতে হবে। এবার হয়েছে। হুম। পাগল একটা। ঐশী সোজা ফ্রেশ হয়ে নিচে চলে গেল, আর আরফান শুয়ে রইল। আহা, আজকে আরফান বেশ ভালোই আছে। ঐশীটা ওকে কত ভালোবাসে। আরফানও ফ্রেশ হয়ে নিচে গেল, গিয়ে দেখে ঐশী রান্নাঘরে, আর আম্মু টেবিলে খাবার পরিবেশন করছে। তার মানে ঐশী রান্নাঘরে একা। আরফান সোজা রান্নাঘরে চলে গেল, গিয়ে ঐশীকে জড়িয়ে ধরল। ঐশী তো ভয় পেয়ে গেল, আরফানকে এক ঝটকায় ছাড়িয়ে দিয়ে। থুর, সব সময় ভালো লাগে না, বিরক্ত করো না তো, যাও এখান থেকে। বউকে ভালোবাসি, তাকে কেন বিরক্ত করব? আমি তো ভালোবেসে আসছি। এখন লাগবে না, যাও এখান থেকে। বউ আমাকে বকা দিল, আমি সোজা রুমে চলে আসলাম। মন খারাপ করে খাটে বসে আছি, মুখ ফুলিয়ে বসে আছি। বউ আমাকে বলছে আমি তাকে বিরক্ত করছি। ধুর, কথাই বলবো না। আমি মন খারাপ করে খাটে বসে আছি। বেশ কিছুক্ষণ পর ঐশী এসে, এই চলো, খেয়ে নেবে। ঐশীর কথাই আরফান কোনো কথা বলল না। কি হলো, খেতে চলো। আরফান নিঃসুপ। কি হলো, চলো। এবারও আরফান নিঃসুপ রইল। আরে কি হলো, কিছু বলছো না কেন? আরফান নিঃসুপ হয়ে আছে, কোনো কথাই বলছে না, ঐশীর দিকেও তাকাচ্ছে না। ঐশী এসে আরফানের হাত ধরে টানতে লাগলো। চলো। আরফান ঐশীর দিকে তাকাচ্ছে পর্যন্ত না, মন খারাপ করে একদম পাথরের মতো বসে আছে। ঐশী এসে ওর সামনে বসে। আমার বাবুটা রাগ করেছে বুঝি, আর কথা বলছে না। আরফান এখনো চুপ করে রইল। ও সরি, আমি ভয় পেয়ে গেছিলাম, তাই এভাবে সরিয়ে দিয়েছি। সরি বাবু, আমি সরি বললাম তো। এবার তো কথা বলো, কথা বলবে না আমার সাথে? আরফানকে নিঃসুপ দেখে ঐশীবার মুখ চালাতে চালাতে বলল, ঠিক আছে, আমি একটানা পাপ্পু দিতেই থাকবো যতক্ষণ না আমার সাথে কথা বলবে। বলে ঐশী আরফানকে পাপ্পি দিতে শুরু করে দিল। ওকে অনর করে পাপ্পি দিতে লাগলো। এভাবে প্রায় 10 মিনিট একটানা পাপ্পি দিতে লাগলো। এবার আর হাসি ধরে রাখতে পারলো না আরফান। হি হি হি। ক্ষমা করে দিয়েছো তো? হি হি, আর ক্ষমা কিসের জন্য? আমি তো রাগই করি নাই। তাহলে কথা বলছিলে না কেন? মজা করছিলাম। আর কখনোই এমন মজা করো না, আমি থাকতে পারবো না, তোমার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে। ঐশীর চোখে পানি চলে আসছে। আরফান তাড়াতাড়ি ঐশীর বুকের ভেতরে চেপে ধরলো। এই পাগল, আমি মজা করছি। আর আমি সব সময় তো তোমার সাথে তোতা পাখির মতো বকবক করি। আর আমি তো আমার পাজি বউকে দেখছিলাম আমাকে কত ভালোবাসে, তাই এমন করেছে, আর এমন করবো না। এমন ভয়ঙ্কর মজা আর কখনোই করবে না, ভয় করে। পাগলটা। তোমার পাগল। চলো খেতে চলো। চলো। আচ্ছা, আরফান ঐশী তাহলে খেতে গেল। আপনারা থাকেন কেমন? ওরা আসতেছে। আর হ্যাঁ, ভালো থাকবেন সবাই।